আমি ডক্টর দাসকে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ জানাই তার সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্যের জন্য। আজকে এই আলোচনার পরবর্তী অংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভাগীয় অধ্যাপক ডক্টর কৌশিক কুমার দত্ত মহাশয়কে আমি অনুরোধ জানাই। কৌশিক দা, প্লিজ। কৌশিক দা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি আমার মাইক্রোফোনটা মিউট ছিল। ঠিক আছে। আমার জন্যই আধ ঘন্টা দেরি হয়েছে, তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের মতো হলো, এখনো চলছে বৃষ্টি, লোডশেডিং আছে। তার মধ্যে একটা টর্চ জ্বালিয়ে আর কি আমি বসেছি। তো আমাদের ওয়েবিনার আজকে তৃতীয় বক্তৃতা, এবং যেমনটা কেশব স্যার বললেন যে আমাদের যে বক্তৃতা মালা তার আজকে তৃতীয় বক্তৃতার আজকের শিরোনাম ভারতীয় চিত্রকলায় ভারতীয়ত্বের অন্বেষণ, প্রাক স্বাধীনতা পর্ব। আমি আমাদের বক্তা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। রমেন্দ্র কুমার দাস, তিনি জন্মেছেন 15ই আগস্ট 1969। খুব একটা গুরুত্বপূর্ণ দিন 15ই আগস্ট, সেই দিনেই তিনি জন্মেছেন কলকাতায় 1969 সালে। তিনি তার ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েশন করেছেন পেইন্টিং এর উপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে 1997 সালে, এবং 1999 সালে তিনি মাস্টার্স করেছেন পেইন্টিং এর উপরই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানেও তিনি প্রথম শ্রেণী পেয়েছিলেন। তার বিভিন্ন শোজ বিভিন্ন জায়গায় তিনি তার শো হয়েছে, তার চিত্রকলার প্রদর্শনী হয়েছে। 1997, 93, 96, 97, 98 সালের থেকেই তিনি তার সিলেক্টেড পেইন্টিং অ্যানুয়াল শোতে হয়েছে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কলকাতাতে। 2001-এ তার গ্রুপ শো হয়েছে পেইন্টিং এর প্রসেনিয়াম আর্ট থিয়েটার কলকাতাতে। 2004-এ তিনি ত্রিপুরা স্টেট আর্ট এক্সিবিশন পার্টিসিপেট করেছেন। 2006 এবং 2008-এ তার পেইন্টিং সিলেক্টেড হয়েছে অ্যানুয়াল শো অফ বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার কলকাতাতে। 2008-এ তিনি ইনভাইটেড ছিলেন ত্রিপুরা স্টেট লেভেল কালচারাল রিপ্রেজেন্টেশন ইন নিউ দিল্লি, অর্গানাইজড বাই ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজম গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। 2009-এ তিনি ইনভাইটেড ছিলেন এক্সিবিশন অফ পেইন্টিং এট আগরতলা সিটি সেন্টার along with 15 other eminent artists of Tripura state. 2009-এ তার পেইন্টিং সিলেক্টেড হয় আর্ট ফর ইউ অ্যান্ড এক্সিবিশন অফ পেইন্টিং ইন কলকাতা অর্গানাইজড বাই ICCR. 2012-তে তিনি ইনভাইটেড হন টু ডিসপ্লে ওয়ার্ক ইন কালচার chaos and arbitrary and experimenting show in Guwahati. এটা তার 2012-তে আরো তিনি তার সিলেক্টেড যে ছবি ডিসপ্লে হয় ইন দ্য ফার্স্ট এডিশন অফ ইউনাইটেড আর্ট ফেয়ার হেল্ড ইন প্রগতি ময়দান নিউ দিল্লিতে। এরকম তার অনেকগুলি আর্টের এক্সিবিশন হয়েছে। তার সম্পর্কে অনেক তার পরিচয়, অনেক তার কেরিয়ার গ্রাফ, একটা অনেকগুলো শো আছে তার ইয়ের মধ্যে, তার অ্যাওয়ার্ড এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও আছে। আমি এত বর্ণনার মধ্যে যাচ্ছি না, আমরা শোনার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে আছি রমেন্দ্র দাকে। তাই আমাদের ছাত্রছাত্রীরাও অধীর আগ্রহে প্রতীক্ষা করে আছে, তাই আমি রমেন্দ্র দাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। নমস্কার সবাইকে, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে মঙ্গলকোট গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তারা আমাকে এই সুযোগটা দিয়েছেন এই বিষয়ে বলার। আর কৌশিক যেরকম বললেন, সেরকম কিছুই না, আমি অত্যন্ত সাধারণ মানুষ, তুচ্ছ মানুষ, এবং যে বিষয়ে বলছি আমি মূলত আর্টিস্টের লোক নই, আমি পেন্টিং এর লোক। তো ছবি আঁকতে গিয়ে কিছু পড়া হয়, কিছু জিনিস জানা হয় এবং জানতেই হয়, সেই বিষয়গুলোতে আমাদের কিছু জ্ঞান অর্জন করা দরকার হয়। কেননা নিজেরা ছবি আঁকতে গেলে কতগুলো পটভূমি দরকার হয়, যে পটভূমিতে দাঁড়িয়ে আমরা নিজেদের প্র্যাকটিসটাকে, নিজেদের
ছবিটাকে, ভিজুয়ালটাকে, ভাবনা চিন্তাগুলোকে আমরা বিচার করতে পারি। সেই জন্য কিছু পড়া হয় আর কি। মানে আমার যেটুকু পড়াশোনা সেটা একদমই একজন প্র্যাকটিসিং আর্টিস্ট হিসেবে এই আর কি। তো মানে কৌশিক বললো, আমি শুনলাম আমি নাকি অনেক কিছু পড়েছি। মানে আমার নিজেরই খুব অবাক লাগছে। আমার মনে হয় এগুলো আমি কোথা থেকে শুনছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, হয়েছে হয়তো কোনো কোনো সময় কিছু কিছু এক্সিবিশন করেছি, সেরকম কিছু ব্যাপার নয়। তবে আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে যাই হোক এই বিষয়টা আমি বলার সুযোগ পেয়েছি আপনাদেরকে। তো আমি দুই একটা কথা আগে একটু বলে রাখি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি আমি আজকে যাদের সঙ্গে কথা বলছি তাদের মানে মূলত আমরা ছবি তো সবাই দেখি, একটা সমাজে সব মানুষই কিছু না কিছু ভিজুয়াল দেখে, ইমেজ দেখে অভ্যস্ত, সেটা ঠিক আছে। কিন্তু আর্টের যে তাত্ত্বিক জায়গাগুলো, হ্যাঁ তো না, এই ব্যাপারগুলো আমাদের আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, এই তাত্ত্বিক ব্যাপারগুলো, এই সমস্ত জায়গাগুলো বা খুব বেশি ইনফরমেশনের ভারে মানে ভারী করাটা আমি চাইছি না। তার কারণ হচ্ছে যে মানে সেটা কি হবে, সেটা তো আমরা তো অল্প সময়ের জন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটাতে জিনিসটা হয়তো অতটা ইন্টারেস্টিং নাও হতে পারে আর কি। আমি যেটা চেষ্টা করব সেটা হলো যে আমি কিছু ছবি দেখাবো, কিছু প্যারালালস দেখাবো। সেগুলো মানে একটা ছবির সঙ্গে আরেকটা অন্য সময়ের ছবি, বা একজনের কাজের সঙ্গে অন্যজনের কাজের, যেগুলো আপনারা হয়তো রিলেট করতে পারবেন, সম্পর্কিত করতে পারবেন, সেটা হয়তো জিনিসটাকে বুঝতে আমাদের একটু সাহায্য করবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমরা ভারতীয়ত্ব কথাটা বলছি, এইখানে একটা ব্যাপার হচ্ছে কি যে আর্ট আমরা যতদূর এখনো অব্দি জানি যে মানে সবচেয়ে পুরনো যে ছবি এখনো পৃথিবীতে পাওয়া গেছে সেগুলো প্রায় 60-70 হাজার বছর আগেকার। মানে যে সময় আমাদের সভ্যতা যতটুকু আমরা ইতিহাস জানতে পারি সেটা খুব বেশি হলে 5-6 হাজার বছর আগে। তো সেই হিসেবে তার থেকে 10 গুণ আগেও সে সময়ও কিছু ছবি পাওয়া গেছে, বিভিন্ন সময় গুহাতে পাওয়া গেছে, বিভিন্ন ইয়েতে। তো এবং ফলে এই যে চিত্রকলা বা শিল্প বা ছবি বা এগুলো ঠিক কোনো দেশের বা কোনো জনগোষ্ঠীর এইরকম ভাবে হয় না, এটা সামগ্রিকভাবে মানব জাতির একটা সম্পদ। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে একজন শিল্পী তার যে সৃষ্টির যে রসদ যে সংগ্রহ করেন, সেটা সবসময় তার যে সমাজে থাকেন তার চারপাশে যা দেখতে পান সেগুলোর মধ্যে থেকেই আসে। সেই হিসেবে যে একটা স্থানিক যে বৈশিষ্ট্য, একটা স্থানের যে বৈশিষ্ট্য, সেগুলো একজন শিল্পীর ছবিতে খুব স্বাভাবিকভাবেই প্রতিফলিত হয়। তাহলে সেই হিসেবে দেখতে গেলে যে মানে একজন ভারতীয় বা ভারতীয় উপমহাদেশের একজন শিল্পী বা ধরুন আমাদের এই যে বাংলা যে অঞ্চল, এই অঞ্চলের একজন শিল্পী, তার ছবিতে খুব স্বাভাবিকভাবে এই এলাকার যে ভূপ্রকৃতি, তার যে গাছপালা, তার যে সংস্কৃতি, মানুষের যে পোশাক আশাক, এইসব এগুলোর একটা প্রভাব এমনিতেই পড়বে, সেটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু ভারতীয়ত্ব কথাটা যখন আমরা বলছি, সেটার একটা বিশেষ পরিস্থিতিতে ভারতীয়ত্ব ব্যাপারটা জরুরি হয়ে পড়েছিল। সেটা হচ্ছে যখন আমি খুব সংক্ষেপে, মানে খুব তাত্ত্বিক কোনো জায়গায় যাচ্ছি না, সবাই আমরা বুঝি সেই জায়গা থেকেই বলছি। সেটা হচ্ছে যে আমরা যখন ভারতবর্ষ ঔপনিবেশিক শাসনে ব্রিটিশ আমলে ছিল, এবং উপনিবেশ যারা তৈরি করে তারা সবসময় তাদের যারা সাবজেক্ট বা প্রজা, হ্যাঁ, তাদের মধ্যে এই ভাবনাটা তৈরি করে যে তোমাদের সবকিছুই আমাদের তুলনায় হীন আর কি, মানে আমরা সব জায়গা থেকেই তোমাদের তুলনায় শ্রেষ্ঠ, না হলে আমরা উপনিবেশ করতে পারলাম কি করে তোমাদের এখানে। তো সেই জিনিসটা ছিল, এবং সেইখান থেকে যখন মানে একটা যাকে বলে দেশাত্মবোধের উন্মেষ হতে শুরু করলো, আর আমরা আজকে যে চেহারায় ভারতকে দেখি, মানে ভারত রাষ্ট্রকে দেখি, এই চেহারাটা তো ইতিহাসে কোনো সময় ছিল না। আমরা বরঞ্চ ভারতীয় উপমহাদেশ হিসেবে ভাবলে অনেক বুঝতে সুবিধা হয়, কেন তার কিছু ন্যাচারাল বাউন্ডারিজ আছে, হিমালয় আছে, এদিকে সমুদ্র রয়েছে, হ্যাঁ, এটা ন্যাচারাল বাউন্ডারিজ আছে। এই যে এলাকা, এই জমি, হ্যাঁ, বা কি বলে ভারতীয় প্লেট যদি ভৌগোলিক ভাবে বলি,
এই এলাকার কিছু মানুষের সাধারণ মানে প্রচুর বৈচিত্র্য সত্ত্বেও তাদের কিছু বৈশিষ্ট্য আছে, যাই হোক। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো অন্য এলাকার মানুষের থেকে আলাদা, যাই হোক। কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কি হচ্ছে, আস্তে আস্তে একটা এই ব্রিটিশ শাসনের যে কি বলবো, তার যে উৎপীড়ন বা যাই হোক, তার যে কালচারাল একটা সাপ্রেশন, কালচারাল একটা হেজিমনি, সেই জায়গা থেকে মানে এই দেশের যে যারা শিল্পী বা অন্যান্য বিষয়ে যারা বুদ্ধিজীবী, যারা মানে প্রতিষ্ঠিত মানুষ, তাদের মনে হতে শুরু করলো যে এই দেশের মধ্যে তাহলে কি আছে, এই দেশের সংস্কৃতিতে তাহলে কি ছিল, এই দেশের ইতিহাসে তাহলে কি ছিল। হ্যাঁ, সেটাকে একটা জায়গা থেকে গ্লোরিফাই করা, হ্যাঁ, সেটা কিন্তু একটা জায়গা। এটা এবং এটা সবসময় হয়ে থাকে যখনই কোনো জনগোষ্ঠী, কোনো জাতিগোষ্ঠী তারা যখন কর্নার্ড হয়, আমি এটা ইংরেজিতেই বলছি, এটা বাংলা আমি ঠিক জানি না, মানে কর্নার্ড হয় যখন, তখন তাদের প্রয়োজন হয় নিজেদের আইডেন্টিটিকে খুঁজে বার করা এবং সেটাকে এস্টাবলিশ করা। এটা সব ক্ষেত্রেই হয়েছে, আমাদের দেশেও হয়েছে। এখন আমি এইটা বলার পরে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে আমি একটু বলে দিই যে আমাদের দেশের শিল্পের ইতিহাস বলতে আমরা মোটামুটি, অতীত শিল্পের ইতিহাস বলতে আমরা মোটামুটি যেগুলো খুব আউটলাইন একটা আইডিয়া যদি বলা হয়, সেটা হচ্ছে মোটামুটি একটা সময় মানে পেন্টিং এর ক্ষেত্রে, স্কাল্পচার আরো অনেক পুরনো আমরা পাই, পেন্টিং এর ক্ষেত্রে আমরা পাই হচ্ছে মোটামুটি ওই গুপ্ত যুগের সময় যে অজন্তার যে শিল্পকলা সেগুলো, তারপরে কিছু পুঁথিচিত্র, তার পরবর্তীকালে পাল এবং জৈন পুঁথিচিত্র আমরা পাই, তারপরে আমরা পাই হচ্ছে এই সুলতানি আমলে। তখন আমরা দেখি আরেকটা নতুন ধারা আসছে, সেটা হচ্ছে যে ওই পার্সিয়ান যে মিনিয়েচারের ধারা সেগুলো আসছে, সেটা আরো মানে কি বলবো বিকশিত হচ্ছে মুঘল আমলে। এবং সেখানে মুঘল যে ঘরানা, তার পাশাপাশি রাজপুত ঘরানা হচ্ছে, পাহাড়ি মিনিয়েচার, রাজস্থানী মিনিয়েচার, এগুলো হচ্ছে, এই সমস্তগুলো হচ্ছে। এবং এরপরে একটা সময় ওই ব্রিটিশ রাজ শুরু হয় আস্তে আস্তে। এবং ব্রিটিশ রাজ শুরু হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মুঘল আমল যেহেতু আসছে, মানে মুঘল দরবার আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। এবং মুঘল দরবারের যে সমস্ত শিল্পীরা, মানে মুঘল দরবারে যারা পৃষ্ঠপোষকতার জন্য যেতেন, তাদের তো একটা মানে কিছু যাওয়ার জায়গা দরকার। কাজেই সেক্ষেত্রে তারা আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যেসব জায়গাতে, মূলত মুর্শিদাবাদে, হ্যাঁ, তাদের যে মানে নতুন একটা ক্ষমতা কেন্দ্র তৈরি হলো, সেই সব জায়গাতে আস্তে আস্তে তারা এই ব্রিটিশদের যে পৃষ্ঠপোষকতা সেটা পেতে শুরু করে। এবং সেইখানে এইবারে একটা দ্বন্দ্ব তৈরি হয়, সেটা হচ্ছে যে এই যে মিনিয়েচার শিল্পীরা, তাদের একটা ঘরানা ছিল, তাদের একটা শিক্ষার ধরন ছিল, আর ব্রিটিশ যে ধরন, সেই ধরনটা একদমই আলাদা। তো এই দুটো ধরনের সংমিশ্রণে একটা ধারা তৈরি হয়, যেটাকে আমরা কোম্পানি স্কুল বলি। এখানে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখা যায়। এবারে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোম্পানি পেন্টিং এর বা কোম্পানি স্কুল অফ পেন্টিং এর একটা জায়গা হচ্ছে, যেহেতু এটার পৃষ্ঠপোষক হচ্ছে ব্রিটিশরা। মুঘলরা যেমন কি হয়েছে, মুঘলরা আমাদের দেশে বাস করেছেন এবং তারা আমাদের মানে মানে এটা তাদেরই দেশ আছে, সেই হিসেবে তারা এখানকার সংস্কৃতিকে জেনেছেন, সেই সংস্কৃতিকে আপন করে নিয়েছেন, সেটা একটা জায়গা ছিল। কিন্তু ব্রিটিশের দৃষ্টিভঙ্গিটা আলাদা। ব্রিটিশ হচ্ছে একটা কলোনি তৈরি করেছে এবং সেই কলোনিতে, সেই এলাকায় যে কি ধরনের গাছপালা, পশু পাখি, কি ধরনের মানুষ, তারা কি ধরনের পোশাক পরে, তারা তাদের রীতি রিচুয়াল গুলো, রীতি রেওয়াজ গুলো কিরকম, তাদের সমাজ কিরকম, সেগুলোর কিছু ডকুমেন্টেশন দরকার ছিল। আর ডকুমেন্টেশনের জন্য সেই সময় ফটোগ্রাফি এত মানে ব্যাপক হারে জনপ্রিয় হয়নি বা যাই হোক। তো সেগুলো তারা ওই যে প্রাক্তন মিনিয়েচার শিল্পী, তাদের দিয়ে করাতেন। আমরা এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই যে পাহাড়ি এই যে কোম্পানি স্কুলের যে শিল্পীরা, তাদের ছবির মধ্যে তারা যে সমস্ত ছবি আঁকেন, সেগুলোর মধ্যে দুটো জিনিস তৈরি হচ্ছে। এক হচ্ছে যে দৃষ্টিতে দেখা হচ্ছে ভারতীয় সমাজকে, সেই দৃষ্টিটা হচ্ছে একটা টুরিস্টের দৃষ্টি বলতে পারেন, মানে একটা আউটসাইডারের দৃষ্টি, এরকম ধরনের। হ্যাঁ,
সেটা একটা জায়গায় রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দুটো ঘরানা, মানে মুঘল ঘরানা বা মিনিয়েচারের ঘরানা এবং ব্রিটিশ যে একাডেমিক ঘরানা, এই দুটোর একটা অদ্ভুত সংমিশ্রণ হচ্ছে। আর এগুলো আমি আরেকটু ডিটেলসে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি। আমি এখানে একটা কথা বারবার ব্যবহার করব, সেটা হচ্ছে প্যারালাল। মানে প্যারালাল জিনিসটা কিরকম, আমরা অনেক সময় দেখি যে একজন শিল্পীর কাজের সঙ্গে হয়তো তার সময়ের অনেক আগের বা ওই কালচারেরই নয়, অনেক দূরের অন্য সম্পূর্ণ অন্য ভিন্ন কালচারের তাদের কাজের কিছু কিছু মিল পাওয়া, যেটাকে আমরা অনেক সময় প্যারালালস বলি। এইটা না হতেও পারে যে এই শিল্পী যার কথা আমরা প্রথমে বললাম তিনি হয়তো ওই ছবিগুলোর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, ওই ছবিগুলো দেখেছিলেন, আবার নাও হতে পারে। এরকমও হতে পারে যে তিনি তার মতো এঁকেছেন, কিন্তু কোথাও না কোথাও দুটো জিনিস গিয়ে একটা জায়গায় সমান্তরাল হচ্ছে। এই প্যারালালসটা খুব ইন্টারেস্টিং। আমি এর বেশি কিছু কথা বলার আগে আমি সরাসরি ছবি দেখাতে শুরু করি, কেন ছবি না দেখালে আমি যা কিছু বলছি সেগুলোর কোনো অর্থ দাঁড়াবে না। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো বেশিরভাগটা মানে ভিজুয়াল জায়গাতে থাকতে, হ্যাঁ, ভিজুয়াল একটা প্রেজেন্টেশনেই করতে। আর আমি হ্যাঁ ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমরা এখানে প্রথমে দুটো কাজ দেখছি। এই ছবিটা, এই ছবিটা হচ্ছে মিনিয়েচার যুগের, মানে মুঘল যুগের ছবি। আপনার আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মিনিয়েচার যুগে মুঘল মিনিয়েচারের একটা ছবি। হ্যাঁ, তো এখন এখানে একটা মজার জিনিস লক্ষ্য করুন, এই যে পাখিটা রয়েছে, পাখিটা মানে খুব ডিটেলসে আঁকা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এই যে পাখিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা পুরোটা একদম পাখিটার মাথার উপরে চলে গেছে, তারপরে মেঘ, তার উপরে আকাশ। ঠিক আছে, এইটা হচ্ছে মিনিয়েচারে এক ধরনের পার্সপেক্টিভ ব্যবহার করা হতো, যেটা হচ্ছে যে আমরা অনেকটা ওই উঁচু বাড়ির ছাদ থেকে বা পাহাড়ের উপর থেকে দেখলে যেরকম দেখি যে জিনিসগুলো একটার উপরে আরেকটা, আরেকটার উপর আরেকটা যেরকম এরকম দেখা যাচ্ছে, এই ধরনের পার্সপেক্টিভ ব্যবহার করা হতো ওই ইয়েতে, মিনিয়েচারে। কিন্তু এর পাশাপাশি যদি আমরা ধরুন এই ছবিটা দেখি, এইটা হচ্ছে কোম্পানি স্কুলের পেন্টিং, কোম্পানি যুগের কাজ। এখন বোঝা যাচ্ছে যে যেরকম ধরনের ডিটেলস বা যা কিছু, এটা ওই মানে সেই মিনিয়েচারের ঘরানাটা রয়েছে। হ্যাঁ, কিন্তু অদ্ভুত মজার জিনিস দেখুন, এই পাখিটা একটা ছায়া পড়েছে, এবং এই পাখিটার পিছনে যে ওই একটু জলাশয় আছে বা একটু ওই জমি রয়েছে, সেটা কিন্তু এবার পাখিটাকে পার হয়ে মাথায় উঠে যায়। হ্যাঁ, এইখানে আমরা দেখছি যে একটা মানে বাস্তবে আমরা যেরকম দেখি সেই ধরনের পার্সপেক্টিভের দিকে যাচ্ছে। এইখানে কি হচ্ছে, দুটো স্কুল আর কি, হ্যাঁ, মানে ইউরোপিয়ান যে একাডেমিক স্কুল এবং মুঘল মিনিয়েচার বা মিনিয়েচার যে স্কুল, এই দুটোর একটা মজার সংমিশ্রণ ঘটছে। এটা না হচ্ছে পুরোপুরি একাডেমিক ছবি, আর না হচ্ছে পুরোপুরি আপনার ওই মিনিয়েচারের ছবি, মাঝামাঝি একটা জায়গায় থাকছে। এখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবো। এবং দেখুন এখানে কি সুন্দর একটা, মানে এখানে আবার একটা মানে আর্টিস্ট একটা অদ্ভুত ছায়া তৈরি করেছে, যে এদিক থেকে লাইট আসছে, এরকম ধরনের এই যে ধারণাগুলো, এগুলো কিন্তু আমাদের ইয়েতে ছিল না, মানে মিনিয়েচার ছবিতে এটা ছিল না। ঠিক আছে, আমি আরো দেখাচ্ছি। যেমন ধরুন এইখানে এটা একটা মিনিয়েচার পেন্টিং, মুঘল মিনিয়েচারে। এখানে দেখুন বাদশাহ বসে আছেন এবং তার চারপাশে কিছু সভাসদ আছেন, পারিষদ রয়েছেন। ঠিক আছে, এবং এখানে এই যে ঘরবাড়িগুলো, এই ঘরবাড়িগুলোর যে পার্সপেক্টিভ, সেটা খুব বাস্তবসম্মত, যে বাস্তবে ঠিক এরকম হয় এইরকমটা ঠিক নয় আর কি। হ্যাঁ, এটা অনেকটা ছবির প্রয়োজনে করা। ঠিক আছে, এখন এই কাজগুলো কিন্তু খুব ইয়ে নয়, মানে খুব ডিটেলস আমরা পাবো না, বড় করলে একটু ফেটে যাবে। এই যে এরকম কিছুটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে যেরকম এটা মুঘল মিনিয়েচার পেন্টিং। এইবার এর পাশাপাশি দেখুন কোম্পানি স্কুলেও একটা দরবারের কাজ, এখন এটা শিখ দরবার।
সরি, আচ্ছা, হ্যাঁ এই যে কাজটা এখানে দেখুন, এখানে যে মানুষগুলো বসে আছে তার পিছনে যে আর্কিটেকচার রয়েছে, এই আর্কিটেকচার অনেকটা কিন্তু আমরা বাস্তবে যেরকম দেখি তার কাছাকাছি। আর আরেকটা মজার জিনিস হচ্ছে যে এই মানুষগুলো যেভাবে তাকিয়ে রয়েছে সেটা অনেকটা আপনারা একটু ভেবে দেখুন, আমরা যখন ফটো তুলি, মানে একজন ক্যামেরা নিয়ে তাকাও এবার ছবি তুলছে, এই যে এই ব্যাপারটা এখানে রয়েছে। অর্থাৎ এই যে ভিউটা, এই ভিউটা হচ্ছে মানে একজন ফটোগ্রাফারের ভিউ। আর আগে যেটা আমরা দেখছিলাম সেটা কিন্তু একজন আর্টিস্ট করেছেন, সেটা মানে তার কল্পনা থেকে করেছেন। হ্যাঁ, এবং এখানে যেমন বাদশাহকে একটা গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে, এই ব্যাপারগুলো রয়েছে। তো এখানে আমরা দেখছি যে কোম্পানি স্কুলের যে কাজগুলো, এগুলো হচ্ছে এখানে ওই দুটো বিভিন্ন স্টাইলের একটা সংমিশ্রণ রয়েছে। এইবার আমি আমার এই প্রেজেন্টেশনে আমি 6 জন শিল্পীর কথা বলবো, ঠিক আছে? তো সেখানে আমি প্রথমে আমি এই ভদ্রলোকের কথা বলছি, রাজা রবি বর্মা, ঠিক আছে? ইনি কেরালার মানুষ ছিলেন এবং মোটামুটি 1970s দিক থেকে শুরু করে 1900 পর্যন্ত এইরকম সময়ে তিনি অ্যাক্টিভ ছিলেন আর্টিস্ট হিসেবে। এবং রবি বর্মার অনেক কাজই আমরা মানে বেশ পরিচিত আর কি। যেমন ধরুন এই কাজটা, হ্যাঁ, এই ধরনের কাজ আমরা মোটামুটি দেখেছি। এর মধ্যে এক ধরনের এটা হচ্ছে নল দময়ন্তী আছে না, নল দময়ন্তীর যে গল্প, সেই এটা হচ্ছে দময়ন্তীর ক্যারেক্টার। মজার জিনিস হচ্ছে যে এখানে এই দময়ন্তী যে পোশাক পরেছেন, যেভাবে শাড়িটা পরেছেন, এই শাড়িটা কিন্তু পরার ধরনটা হচ্ছে ওই মানে কেরালার যে মহিলারা তারা যেরকম ভাবে শাড়ি পরেন। আর আরেকটা জিনিস হচ্ছে, খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে রবি বর্মা সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। এখানে রবি বর্মা মানে ইউরোপিয়ান একাডেমিক পদ্ধতি যেটাকে বলে আর কি, সেই পদ্ধতিতে যে অয়েল পেন্টিং, এই অয়েল পেন্টিং এ অসাধারণ দক্ষ ছিলেন এবং তিনি মূলত পোর্ট্রেট পেন্টারও ছিলেন। তো এবার পোর্ট্রেটের পাশাপাশি তিনি কিছু কাজ করতে শুরু করেন, ছবি আঁকতে শুরু করেন, যেখানে এই আমাদের যে হিন্দু যে মাইথোলজি আর কি, ভারতীয় যে মাইথোলজি, রামায়ণ মহাভারত মানে পুরাণ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ছবি আঁকতে শুরু করেন। কিন্তু তার ছবিতে যে ধরনের আলো ছায়ার ব্যবহার, যে ধরনের মানে ন্যাচারালিজম, মানে বাস্তব সম্মত যে ব্যাপারগুলো, সেইগুলোর মধ্যে একটা খুব স্পষ্ট ইউরোপিয়ান প্রভাব রয়েছে। এবং মাধ্যমটাও তাই, মাধ্যমটাও অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং ভারতবর্ষে কখনোই ছিল না, এটা ব্রিটিশদের মাধ্যমে আসে। অয়েল পেন্টিং আমাদের দেশের মাধ্যম ছিল না, এখানে অয়েল পেন্টিং কেউ ব্যবহার করেন। হ্যাঁ, তো এটা যার জন্য রবি বর্মাকে অনেক সময় আমাদের এই ধরনের যে মানে ভারতীয়ত্বর অন্বেষণ যদি আমরা বলি, সেই জায়গায় রবি বর্মাকে এটা পাইওনিয়ার ধরা হয়, কেন ওনার মাধ্যমে প্রথম এই ব্যাপারগুলো তৈরি হয়। যে বা এই কাজটা দেখুন, এটা আমরা মোটামুটি ওই গল্পটা শুনেছি যে ওই সমুদ্রে সেতু বন্ধন করার সময়, হ্যাঁ, সেই সমুদ্র ভীষণ অশান্ত, তখন রামচন্দ্র ওই তীর নিয়ে বললেন যে মানে সমুদ্র আমি শোষণ করে ফেলবো, এরকম আর কি, সমুদ্র শুকিয়ে ফেলবে। তখন সমুদ্র এসে করছে, বলছে যে না এরকম পুরো না আর কি, হ্যাঁ, ক্ষমা চাইছে বা এরকম কিছু ব্যাপার। তো এটা এই বিষয় নিয়ে ছবিটা, কিন্তু এর যে আলো ছায়া, এর যে ব্যাকগ্রাউন্ড, এর যে রিয়েলিজম, হ্যাঁ, এই জিনিসগুলো, এগুলো কিন্তু ভারতীয় ছবিতে আমরা একটু আগে দেখেছি যে ওই মিনিয়েচারের ছবি দেখেছি, বা আমরা এরপরে কিছু অজন্তার ছবি একটা দেখবো আর কি। হ্যাঁ, ওই ধরনের রিয়েলিজম, ওই ধরনের আলো ছায়া, ওই ধরনের মাধ্যম, এই ধরনের রিয়েলিজমটা এটা অয়েল পেন্টিং ছাড়া হয় না আর কি। অয়েল পেন্টিং ছাড়া এগুলো হতে পারে না, অন্য মাধ্যমে এটা ঠিক হয় না আর কি, এরকম ধরনের। তো সেগুলো আমরা দেখছি যে মানে এখানে একটা অদ্ভুত সংমিশ্রণ হচ্ছে, যে একটা ওই
ইউরোপীয় যে একাডেমিক পদ্ধতি আর ইউরোপীয় একাডেমিক পদ্ধতিতে আঁকা একটা ভারতীয় পুরাণের বিষয় নিয়ে এক ধরনের ছবি, এবং এখানে একটা ভারতীয়ত্ব, যে ভারতীয় যে দেশাত্মবোধ বা কিছু তার একটা পরিচয় রয়েছে আর কি এই ধরনের কাজগুলোতে। এবং রবি বর্মা খুব জনপ্রিয় আমাদের মধ্যে, এটা একটা বড় কারণ হচ্ছে রবি বর্মার এই ধরনের যে কাজগুলো, এগুলোকে ওই ওলিওগ্রাফ বলা হয়, মানে প্রিন্ট করে কালার লিথো আর কি করে, সেটা মানে প্রচুর পরিমাণে মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ফলে রবি বর্মার ছবি আমরা রবি বর্মা নামটা না জানতে পারি, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা দেখেছি আর কি, অনেকেই আমরা দেখেছি, ঠিক আছে। তো বা এই কাজটা, হ্যাঁ, এই জটায়ু বধ এর গল্প আমরা জানি, যে ওই সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ, সেই সময় জটায়ু সীতাকে রক্ষা করার চেষ্টা করে এবং রাবণ তার ডানা কেটে দেয় ইত্যাদি। এই বিষয়গুলোকে নিয়ে আঁকা। এবং লক্ষ্য করবেন যে এই রাবণের যে পোশাক বা রাবণের যে মুখের গড়ন বা কিছু, এর মধ্যে ওই যে দ্রাবিড়িয়ান যে ক্যারেক্টার সেটা খুব রয়েছে। কেন বারবারই বলেছি যে একজন আর্টিস্ট যখন কাজ করছেন, তার যে সমাজে তিনি বড় হয়েছেন, যে মানুষগুলোকে তিনি দেখেছেন, যে পোশাক আশাক দেখেছেন, সেগুলোর প্রভাব সবসময় থাকবে, যে বিষয় নিয়েই কাজ করুন না। এইবার আমরা কিছু প্যারালালসে চলে যাই, সেটা আমাদের সুবিধা হবে। যেমন ধরুন, আমরা আগেই বলেছি যে রবি বর্মা কাজের মধ্যে ইউরোপীয় একাডেমিক পদ্ধতির একটা বড় ভূমিকা ছিল। এটা হচ্ছে এই কাজটার নাম হচ্ছে রিক্লাইনিং নায়ার লেডি। হ্যাঁ, নায়ার তো জানেন, ওই নায়ার একটা পদবি আছে ইয়েতে, সাউথে। তো একজন নায়ার মহিলা, তিনি শুয়ে আছেন এবং তার সঙ্গে একজন পরিচারিকা রয়েছে। আর ছবিটা ইমেজ কোয়ালিটিটা খুব ভালো না, এটা দেখলে বোঝা যাবে হয়তো। এই যে এখানে দেখা যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো এইবার আমি এটা এর পাশাপাশি এটা প্যারালাল আপনাকে দেখাচ্ছি, দেখবেন কি ইন্টারেস্টিং প্যারালাল। ধরুন আমরা এই কাজটা দেখি, এটা এডওয়ার্ড মানে বিখ্যাত ফরাসি শিল্পী, মোটামুটি 1870s এর দিকে বা তার আগে, এই সময় তার একটা বিখ্যাত কাজ অলিম্পিয়া, ঠিক আছে। আমরা অলিম্পিয়ার দেখুন, এই যে একজন মহিলা, এখানে নুড ফিগার আঁকা হয়েছে, যেটা ভারতীয় কালচারে খুব আঁকাটা খুব একটা স্বাভাবিক নয়, স্বাভাবিকভাবে সেটা শিল্পী আঁকেননি, সেখানে পোশাক রয়েছে। কিন্তু দেখুন ব্যাপারটাকে পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, যে একজন মহিলা এবং তার সঙ্গে একজন পরিচারিকা, হ্যাঁ, মানে খুব ইন্টারেস্টিং একটা প্যারালাল তৈরি হচ্ছে। এবং রবি বর্মার কাজের মধ্যে আগেই বলেছি যে ইউরোপীয় প্রভাবটা খুব প্রবল। এবার ধরুন এই কাজটা যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে মোহিনী, এখানেও আমরা একজন নারীকে দেখছি, ঠিক আছে। এই একটা ফল আছে বা কিছু। আমি আপনাদের অনুরোধ করবো এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন, ব্যাকগ্রাউন্ডের যে ল্যান্ডস্কেপটা এটা একটু দেখুন, এবং এর কালারের যে ধরনগুলো, এগুলো একটু, হ্যাঁ, কালার টোন গুলো একটু লক্ষ্য করুন। এবার পাশাপাশি আমি দেখাচ্ছি আপনাদের আরেকটা কাজ। এটা এই ফরাসি মানে ফ্রেঞ্চ বার্বিজন স্কুল বলা হয়, বার্বিজন স্কুলে মূলত ল্যান্ডস্কেপ পেন্টিং এর জন্য বিখ্যাত। এবার এখানকার যে কালার টোন গুলো, ডিটেলস গুলো লক্ষ্য করুন। মানে মোটেই রবি বর্মা এটা দেখে আঁকেননি, হ্যাঁ, একেবারেই সেরকম কথা আমি কিছু বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে দুটো, আবার ওই শব্দটা ব্যবহার করবো, যে কোথাও না কোথাও একটা প্যারালাল, ঠিক আছে। যে এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো, এখানে যে ধরনের ল্যান্ডস্কেপ আমরা দেখি, এই ল্যান্ডস্কেপের সঙ্গে তার যে কালার টোন, তার যে মুড, সেগুলোর সঙ্গে কোথাও না কোথাও একটা সামঞ্জস্য রয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এই কাজটাতে আসছি। এটা আপনারা বুঝতেই পারছেন, ওই সম্ভবত কৃষ্ণ যশোদা এরকম কিছু একটা হবে। এবং লক্ষ্য করুন একটা হিউম্যান ফিগারের ডিটেলস, তার এই পোশাক, হ্যাঁ, পোশাকের ডিটেলস, মানে গায়ের যে স্কিন, তার ফ্লেশ, তার যে সফটনেস, সেই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার এই কাজটার পাশাপাশি
যদি আমরা যদি এরকম প্রচুর কাজ, আমি জাস্ট একটা কাজ নিয়েছি, হ্যাঁ, এই যে ভার্জিন মেরি, এই ভার্জিন মেরি নিয়ে ইউরোপে হাজার হাজার কাজ হয়েছে, কিন্তু দেখুন কোথাও একটা দুটো কাজের মধ্যে একটা প্যারালাল খুঁজে পাই আমরা। এরকম আরো অনেক কাজ আছে, একটা না, প্রচুর কাজ আছে, হ্যাঁ, ভার্জিন মেরির প্রচুর কাজ আছে, ঠিক আছে। দেখুন এই কাজগুলো কোথাও না কোথাও একটা প্যারালাল তৈরি করছে, একটা সমান্তরাল তৈরি করছে, হ্যাঁ। এই অয়েল পেন্টিং, এই যে ড্রেপারির ডিটেলস দেখছেন, এই যে স্কিনের ফিলিংস গুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা দেখছি। তো এখন রবি বর্মা সম্পর্কে মানে পরবর্তী জেনারেশনে যারা ভারতীয়ত্বর কথা বললেন, মানে ভারতীয় চিত্রকলায়, তারা রবি বর্মাকে একটা সমালোচনা করেন এই জায়গা থেকে যে মানে রবি বর্মার কাজ কিছু কিছু বিষয়গুলো হয়তো ভারতীয় পুরাণ থেকে নেওয়া হয়েছে, কিন্তু রবি বর্মার স্টাইল ভীষণ একেবারেই স্টাইল, বা যে ধরনের উনি কম্পোজিশন করছেন, যে ধরনের আর্কিটেকচার দেখাচ্ছেন ছবির মধ্যে, সেগুলো কিন্তু ভীষণভাবে অভারতীয়, ভীষণভাবে ইউরোপীয়। অর্থাৎ উনার ছবির মধ্যে যে ভারতীয়ত্ব সেটা খুব উপর আর কি, সুপারফিশিয়াল। এটা একটা রবি বর্মার বিরুদ্ধে সমালোচনা। এখন সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা বলতে গেলে তার পিছনে অনেক রকম পক্ষ এবং বিপক্ষে নানা রকম যুক্তি আছে, সেটা আমরা যাচ্ছি না, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু এরপরে আমরা দেখি এই ভদ্রলোক, যাকে আপনারা চেনেন, নাম শুনেছেন প্রচুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের এবং E.B. হ্যাভেল, এদের নেতৃত্বে তখনকার যে কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ছিল, সেখানে একটা নতুন ভাবে মানে বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে একটা নতুন ধারা তৈরি হয়, নতুন ভাবনা তৈরি হয়, যে মানে ভারতীয় শিল্পের ইতিহাসে। এবং E.B. হ্যাভেল ভারতপন্থী একজন ব্রিটিশ অফিসার ছিলেন, এবং তিনি হ্যাঁ গভর্নমেন্ট স্কুল অফ আর্টে, মানে যেটা এখন আমরা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট বলি কলকাতা, সেখানকার অধ্যক্ষ হিসেবে এসেছিলেন। এবং তিনি অবনীন্দ্রনাথকে বলেন যে তোমরা কেন এই ইউরোপীয় স্টাইলকে ফলো করছো, কেন তোমাদের নিজেদের যে ট্র্যাডিশন সেখানে প্রচুর মণিমাণিক্য রয়েছে, তোমরা সেখান থেকে শেখো, সেখান থেকে দেখো। তো এখন অবনীন্দ্রনাথ নিজে ছিলেন, মানে তার যে শিক্ষাটা সেটা কিন্তু ইউরোপীয় মাস্টারদের থেকেই হয়েছে, দুজন ইউরোপীয় টিচার, তাদের কাছ থেকেই তিনি শিখেছিলেন, এবং খুব ভালো, মানে অত্যন্ত দক্ষ পোর্ট্রেট পেন্টার ছিলেন। অবনীন্দ্রনাথ এবার যে ধরনের কাজ শুরু করলেন, সেটা মধ্যে একদিকে আমাদের যে মুঘল বা অন্যান্য স্কুলের যে মিনিয়েচার, এই মিনিয়েচারের একটা ধারা, মিনিয়েচারের একটা প্রভাব রয়েছে, আর পাশাপাশি রয়েছে জাপানিজ যে ওয়াশ টেকনিক। মানে এখানে কিন্তু ভারত মানে শুধু ভারত নয়, হ্যাঁ, এটাকে প্যান এশিয়ান একটা ভাবধারা বলা হয়, যে ভারত, পারস্য, চীন, জাপান, এবং এদের সঙ্গে মানে বেসিক্যালি জাপানিজ আর্টিস্ট, তাদের সংস্পর্শে আসা, সেগুলো একটা বড় প্রভাব ছিল। এবং এই ধরনের কাজগুলো, এই দেখুন, এই যে এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা কাজ, গণেশ জননী, ঠিক আছে, এটার খুব ভালো ইমেজ আমি পাইনি, এইরকম ধরনের ইমেজই পেয়েছি, একটু ঝাপসা মতন। কিন্তু আমি আপনাদের লক্ষ্য হতে বলবো যে উপরে পাহাড়টা এবং আকাশটা, এই জায়গাগুলো একটু লক্ষ্য করুন। এবার পাশাপাশি আমরা যদি এই কাজটা দেখি, এই একটা বিখ্যাত জাপানিজ পেন্টার হোকুসাইয়ের একটা কাজ, মাউন্ট ফুজি নিয়ে ওর অনেকগুলো কাজ আছে। এবার আপনি পাহাড়, আকাশ, এইগুলোকে একটু লক্ষ্য করুন, বা গোটা ছবির যে কালার টোন, যে একটা বেশ অদ্ভুত বিষণ্ণ বা যাই হোক একটা টোন যে কালারের, দেখুন প্যারালালটা বুঝতে পারবেন যে প্যারালালটা কোথায় দুটো জিনিসের মধ্যে। মানে আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি, এরকম অনেক কাজ আছে যেগুলো খুব ক্লোজলি প্যারালাল, হ্যাঁ। তারপরে ধরুন অবনীন্দ্রনাথের এই কাজটা তো আমরা মোটামুটি এখনকার দিনে খুব চিনে গেছি, ভারত মাতা, ঠিক আছে। এবং ভারত মাতা ওই আঁকা হয়েছিল যখন ওই 1905-এ বঙ্গভঙ্গ হয়,
এবং তার বিরুদ্ধে একটা স্বদেশী আন্দোলন তৈরি হয়, সেইখানে সেই জায়গাতে সেই কনটেক্সটে সেই জায়গা থেকে এই ভারত মাতার আইডিয়া, ঠিক আছে, এবং ভারত মাতার নানারকম ইমেজ আছে। এটা মোটামুটি এই যে আবছা আবছা ব্যাপারগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র ছবির কোয়ালিটির জন্য নয়, ওরা যে পদ্ধতিতে কাজ করতেন জাপানিজ যে ওয়াশ টেকনিকের কালারগুলো খুব ওই হয় না, খুব পরিষ্কার হয় না, একটু ঝাপসা ঝাপসা থাকে, ভেজা অবস্থাতে ওয়াটার কালার ব্যবহার করা হয়। আচ্ছা, এইবার আমি আরেকটা কাজ দেখাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের। ধরুন এইটা আমরা দেখি, এইটা অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কাজ। এটা হচ্ছে, এটা কিন্তু অয়েল পেন্টিং, হ্যাঁ, যদি খুব ছোট্ট সাইজের। এটা হচ্ছে দ্য পাসিং অফ শাহজাহান, ঠিক আছে, মানে মৃত্যুশয্যায় শাহজাহান। এখন লক্ষ্য করুন এর মানে এর মধ্যে এই যে মিনিয়েচার ছবির যে ধরনের ডেকোরেটিভ এলিমেন্টস থাকে, যা কিছু থাকে সেগুলো রয়েছে, কিন্তু পাশাপাশি এই যে একটা মানুষ যে শুয়ে আছে এবং আমি তাকে পায়ের দিক থেকে দেখছি, সেই জায়গাতে পার্সপেক্টিভটা কিরকম হবে, অর্থাৎ মানে এই দিকটা বড় হয়ে মাথার দিকটা ছোট হবে, হ্যাঁ, এবং শাহজাহানের যে দৃষ্টি দূরে যে মানে তাজমহলের দিকে তাকিয়ে রয়েছেন, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু মিনিয়েচারে আমরা দেখি না, ঠিক আছে। আমি পাশাপাশি তুলনা করার জন্য দেখাচ্ছি একটা মিনিয়েচার ছবি। ধরুন এটা দেখুন, এটা একটা মিনিয়েচারের ছবি। এখানেও দেখুন তাজমহল আছে, এবং ইনি শাহজাহান কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে দেখুন, এখানে যে ধরনের পার্সপেক্টিভ, এখানে কিন্তু ওই যে ব্যাপারটা মানে অবন ঠাকুর যেভাবে দেখিয়েছেন ওই ধরনের পার্সপেক্টিভটা এখানে নেই, বরঞ্চ এখানে আমরা দুটো ফিগারকে দেখছি অনেকটাই মানে তাদের বডির যে ভলিউম আর কি, মানে একটা সাইড থেকে দেখলে যে ধরনের ভলিউম তৈরি হয় সেটা কিন্তু এখানে খুব একটা নেই, অনেকটা ফ্ল্যাট আর কি, হ্যাঁ। এখানে এটা মিনিয়েচারের ধরনই এটা, এবং এর সাইডে খুব এক্সটেন্সিভ ডেকোরেশন আছে, যেটাকে হাসিয়া বলা হয়, সেটা রয়েছে। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের এই আরব রজনী সিরিজের কাজ। হ্যাঁ, আরব রজনী একটা সিরিজ নিয়ে উনি মানে কাজ করেছিলেন, আরব রজনী সিরিজ, আরব রজনীর গল্পগুলো নিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যে সমস্ত বাড়িঘর এসছে, আর্কিটেকচার এসছে, এখানে দেখুন কার্টেগর অ্যান্ড কোম্পানি লেখা আছে, ঠিক আছে। এটা কিন্তু জোড়াসাঁকোতে যে বাড়িতে তারা থাকতেন বা যে ওখানকার যে আর্কিটেকচার, ওখানকার যে পরিবেশ, সেগুলোর প্রভাব রয়েছে প্রচন্ডভাবে। আরেকটা মজার জিনিস হচ্ছে এইটাকে আমরা ছবির ভাষায় পকেটস বলি। এই দেখুন এখানে একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, আবার এই ছবির অন্য প্রান্তে যে তলার দিকে এখানে আমার একটা মানুষ রয়েছে, এখানে আরেকটা ঘটনা ঘটছে। আবার এই দিকে এইখানটা একটু আবছা আসছে ছবিগুলো, এখানে একটা ফিগার আছে, একটা মুখ আছে, ঠিক আছে, উপরে একটা বেড়াল আছে, এখানে আরেকটা ঘটনা ঘটছে। আবার এইখানে দেখুন আরেকটা ঘটনা ঘটছে। এগুলোকে আমরা পকেটস বলি। এটা জামার মধ্যে বা প্যান্টের মধ্যে অনেকগুলো পকেটস থাকে, সেরকম ধরনের। এই পকেটসের ধারণাটা আমরা মিনিয়েচার ছবিতে প্রচন্ড দেখতে পাই, প্রচুর ভাবে দেখতে পাই। যেমন এখানে দেখুন, এখানেও দেখুন কিরকম ভাবে পকেটস তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ফিগার, সে একটা কিছু করছে, এখানে একটা গ্রুপ অফ ফিগার, সেখানে একটা ঘটনা ঘটছে। এখানে এই যে নিচের যে গ্রুপ অফ ফিগার, তারা কিন্তু আলাদা, তারা কিন্তু জানে না উপরে কি হচ্ছে না হচ্ছে। এইগুলো একটা ছবির মধ্যে যে নানা রকম পকেটস তৈরি করা, সেই যে ধারণাটা, সেটা কিন্তু ছিল ওই মিনিয়েচারে, এবং সেটাকে অবনীন্দ্রনাথ ঠাকুর অ্যাডপ্ট করেছেন, গ্রহণ করেছেন তার মতন করে। এখন এইখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই যে নতুন করে যে মিনিয়েচার আর্ট নিয়ে তার যে উৎসাহ, এবং যেটা শুধু তার নয়, তার যারা ছাত্র ছিলেন তাদের মধ্যে যে নতুন করে যে ভারতীয় ধারা, শিল্প ধারা, মানে যেখানে মিনিয়েচার এবং জাপানিজ পেন্টিং এর দুটো ধারার সংমিশ্রণে একটা নতুন ধারা তৈরি হচ্ছে, এবং যেখানে বিষয়গুলো মূলত এই আপনার যে ভারতীয় যে ভারতীয় যে পুরাণ ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো ভিত্তি করে
এবং এখানে কি হচ্ছে, ওই যে একটা ভারতীয় আইডেন্টিটি, ইন্ডিয়ান আইডেন্টিটি, এই আইডেন্টিটিটা তৈরি করার চেষ্টা হচ্ছে। মানে এটা একটা জায়গা থেকে আমরা এইভাবে দেখি, কিন্তু যদি গভীরে গিয়ে দেখি তাহলে দেখবো এর মধ্যে অনেক রকম ইনফ্লুয়েন্স আছে, অনেকগুলো জিনিস আছে একসঙ্গে। এবং একজন শিল্পী যখন একটা ছবিকে আঁকেন, সেটা শুধুমাত্র ওই মানে হ্যাঁ আমি ভারতীয় হব বলে ভারতীয় হওয়ার চেষ্টা করলাম, এই করলাম তাহলে ভারতীয় হয়ে গেল, এর মধ্যে হয় না। একটা ছবি গড়াটা একটা খুব জটিল প্রসেসের, হ্যাঁ, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা, এইখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন বিখ্যাত ছাত্র, যাকে সবাই আমরা মাস্টারমশাই বলি আর কি, নন্দলাল বসু। নন্দলাল বসুর কিছু কাজ আমরা দেখাচ্ছি। নন্দলাল বসু কিন্তু অবনীন্দ্রনাথের ঘরানা থেকে সরে আসে, এবং যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূল জায়গাটা, মূল আকর্ষণটা তৈরি হয় কিন্তু অজন্তার ছবি থেকে। আমি এখানে অজন্তা একটা কাজ দেখাচ্ছি, দেখুন। কেন নন্দলাল বসু একটা সময় অজন্তার প্রচুর ছবি তাকে কপি করতে হয়েছিল এবং কপি করেছেন। এটা অজন্তার একটা অজন্তার মিউরালের একটা অংশ, এটাকে আমরা বলি অবলোকিতেশ্বর পদ্মপাণি, ঠিক আছে। এবার দেখুন এই কাজটার খুব স্পষ্ট প্রভাব আপনারা দেখতে পাবেন। এই যে পার্থসারথী, নন্দলালের ছবি পার্থসারথী, এখানে আমরা কৃষ্ণকে দেখছি সামনে, হ্যাঁ, পিছনে যে শরীরের অংশটা দেখা যাচ্ছে হচ্ছে অর্জুন। তো আমরা দেখতে পাই যে মানে কালার অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, মডেলিং, ড্রয়িং, এইসব জায়গাগুলোতে না একটা ওই যে অজন্তার যে ছবি, সেটার একটা খুব স্পষ্ট প্রভাব রয়েছে। এবং এখানে আস্তে আস্তে নন্দলাল শিফট করতে শুরু করেন তার মাস্টারমশাই অবনীন্দ্রনাথের থেকে। কিন্তু নন্দলাল নিজেও খুব ছিলেন, মানে একটা ঐতিহ্যবাহী যে ছবি, হ্যাঁ, ঐতিহ্যের প্রতি তার যে একটা ভালোবাসা, হ্যাঁ, প্রাচীন ঐতিহ্য, সেটা সবসময় ছিল। এবং সেটা শুধু ভারতীয় না, বিভিন্ন জায়গাতে গেছেন, বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী ছবি দেখেছেন, সেগুলো নানারকম ভাবে প্রভাব পড়েছে। আমি এখানে দেখাচ্ছি নন্দলাল বসুর কিছু কাজ আছে। এই হরিপুরা কংগ্রেসে কিছু পোস্টার বানানো হয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখি, এই যে এখানে দেখছি, এখানেও কিন্তু ভারতীয় জীবনের বর্ণনা, হ্যাঁ, একটা গরু, একজন গোয়ালিনী দুধ দুইছে, একটা বাছুর রয়েছে। একটু যদি আমরা ভেবে দেখি যে এই কোম্পানি স্কুলে যে দেখাটা, কোম্পানি স্কুলের পেন্টারদের যে দেখাটা, এই দেখাটার সঙ্গে এই দেখাটা একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে। এখানে কিন্তু যিনি দেখছেন তিনি আউটসাইডার নন, তিনি ইনসাইডার। আর ওখানে যিনি দেখছিলেন তিনি কিন্তু আউটসাইডারের জায়গা থেকে দেখছেন, হ্যাঁ। তো তার কারণ খুব স্বাভাবিকভাবে যে কোম্পানি যারা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা পৃষ্ঠপোষকতা করছেন ওই ধরনের কাজগুলো, তারা তো স্বাভাবিকভাবে একটা অন্য দেশে এসছেন, সেখানকার কি ধরনের ফ্লোরা ফনা, হ্যাঁ, পশু পাখি, গাছপালা, ভূপ্রকৃতি, মানুষ, এগুলো সম্পর্কে তাদের ডকুমেন্ট দরকার। এটা ডকুমেন্টেশনের জায়গা থেকে করা, এটা কিন্তু অনেক বেশি আবেগপ্রবণ, কেননা এখানে যিনি আসছেন তিনি নিজেই জীবনটার অংশ, ঠিক আছে। আচ্ছা, এবার নন্দলালের এই ছবির পাশাপাশি যদি আমরা বা এই কাজটা দেখি, এটা আরেকটা, এটা ওই হরিপুরা কংগ্রেসের একটা পোস্টার, বীণা বাজাচ্ছে একজন নারী আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এর পাশে আমরা একটু ওই কলকাতার কালীঘাট পট পেন্টিং একটা ছবিকে আমরা একটু দেখে নিই, ঠিক আছে। একটা এরকম প্রচুর কাজ আছে, আমি একটাই দেখাচ্ছি কেন এটা ওই মহিলা বীণা বাজাচ্ছেন। এখন দুটোর মধ্যে এটা ক্লোজ প্যারালাল তো অবশ্যই আছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি দুটো কাজ কিরকম, মানে একটা আরেকটার সঙ্গে খুব মানে আমরা যেটাকে প্যারালাল বলি, প্যারালালটা বোঝা যাচ্ছে কি, এই যে এই কাজটা এবং এবং এই কাজটা, ঠিক আছে। এখানে আমরা দেখি যে
যে ব্রাসের লাইন, হ্যাঁ ব্রাসের লাইন খুব স্ট্রং সেট করে একবারে টেনে, যেমন আমরা ইয়েতে দেখি, আপনারা নিশ্চয়ই খুব পরিচিত ওই যে অনেক সময় লক্ষ্মী ছড়া হয় না, লক্ষ্মী ছড়াতে যে আমরা পুজো করি বাড়িতে, অনেক সময় এই ছড়া যারা আঁকে তাদের ব্রাশের টানগুলো লক্ষ্য করবেন, মানে ভীষণ জোরালো, একবারে টেনে দেওয়া, খুব কনফিডেন্ট, এই ধরনের যে ব্রাশের লাইনগুলো সেগুলো দু জায়গাতেই রয়েছে, দুরকম ভাবে রয়েছে, কিন্তু রয়েছে। বোঝা যায় যে এই কাজগুলোর সঙ্গে কোথাও না কোথাও একটা ওই ইয়ের বা এই যে এটা আরেকটা কালীঘাট পটের ছবি, এই যে দুধ দুইছে গোয়ালিনী, হ্যাঁ মানে এটা সম্ভবত যশোদা আর কি, যশোদা কৃষ্ণ এই সে। তো এখানে আমরা দেখছি যে একজন মানে পটুয়া, যে তার যে ড্রয়িং, তার যে লাইন, আর একজন খুব স্বাভাবিকভাবে একজন কি বলবো রীতিমতন ট্রেন্ড পেইন্টার, হ্যাঁ তার লাইনের তার আন্ডারস্ট্যান্ডিং এর তফাৎ অবশ্যই হবে, সেটা অবশ্যই রয়েছে, কিন্তু তারপরেও বিষয়ের দিক থেকে এবং আবেগের জায়গা থেকে যেভাবে জিনিসটাকে দেখা হয়েছে, এই জিনিসটা কিন্তু অনেকটা ইনসাইডার ভিউ, হ্যাঁ মানে তিনি এই সমাজের অংশ কোথাও না কোথাও, সেটা বুঝে এই কাজগুলোর মধ্যে। এরকম হরিপুরা পোস্টার অনেক আছে, আমি যাচ্ছি না ওগুলোতে, দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, অনেক কাজ আমাকে দেখাতে হবে, আমি অর্ধেকেও আসিনি এখনো। আচ্ছা, এইবার আমি নন্দলালের আপনারা যেহেতু বর্ধমানে মোটামুটি এই ধরনের ল্যান্ডস্কেপ আপনারা নিশ্চয়ই দেখেছেন, বর্ধমান বা বীরভূম বাঁকুড়া এইসব দিকে এই ধরনের ল্যান্ডস্কেপ দেখা যায়। এগুলো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ধরনের কাজ যখন করছেন, এখানে ব্রাশ মানে তুলির টান, তুলিতে সরাসরি ড্রয়িং করা, সেগুলো একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং সেটার মধ্যে খুব একটা পরিষ্কার জাপানিজ বা চাইনিজ যে আর্ট, হ্যাঁ মানে আমরা যেটাকে ফারিস্টান আর্ট বলি, ফারিস্টান আর্টের একটা খুব স্পষ্ট প্রভাব রয়েছে। যেমন ধরুন এই কাজটাও দেখুন, এখানে দেখুন ব্রাশের স্ট্রোক গুলো কিভাবে একটা জিনিসকে তৈরি করছে, যে কোথাও সেটা পাহাড় হচ্ছে, কোথাও সেটা সমুদ্রের যে ঢেউ, একের পর এক জলের যে ঢেউ আসছে, বা আকাশে যে ওই কি বলবো, কোথাও সেটা ওই স্ট্রোক গুলোই কোথাও আকাশ হচ্ছে, তারপরে ধরুন এই যে এখানে এটা সম্ভবত পাহাড়ি কোনো অঞ্চলে গিয়ে করেছেন। তো এই কাজগুলোর পাশাপাশি যদি আমরা একদম হাতের সামনেই রেডি আছে, দেখুন চাইনিজ পেন্টিং, অ্যানসিয়েন্ট চাইনিজ যে স্কুলগুলো তাদের যে পেন্টিং, দেখুন ব্রাশকে যে দক্ষতার সঙ্গে চালানো, এবং ভেজা রং ছেড়ে দেওয়া, ব্রাশকে তারপরে মানে চালানো, সেই যে ব্যাপারগুলো দেখুন এখানেও পাবেন। এবং এটার একটা কারণই হচ্ছে যে শান্তিনিকেতনে সেই সময় মানে জাপানিজ আর্টিস্টদের আশা হুদুসাই নিয়ে এসছেন, বা এরকম এই যে জিনিসগুলো এগুলো হয়েছে, এগুলো ফলে দুপক্ষের মধ্যে একটা লেনদেন হয়েছে, এবং একটা প্যান এশিয়ান যে আইডিয়া, বা এইটা একটা দেখুন এটা একটা এই চাইনিজ পেন্টিং, হ্যাঁ হিস্টোরিক্যাল বহু যুগ আগেকার। এখানে দেখুন ব্রাশকে মানে শুকনো ব্রাশ এবং ভেজা ব্রাশকে কিভাবে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তো এই গুণগুলো আমরা এই ধরনের ব্রাশ যে ব্যবহার করা হয় এই ছবিতে ইমেজ তৈরি করার জন্য, এটাকে আমরা এই ধরনের স্ট্রোক গুলোকে আমরা ক্যালিগ্রাফিক স্ট্রোক বলি। ক্যালিগ্রাফি যে হয় না লেখা, ক্যালিগ্রাফিক স্ট্রোক বলা হয়। তো সেই ক্যালিগ্রাফিক স্ট্রোকটা, ক্যালিগ্রাফিক যে মানে ব্রাশের ব্যবহারটা, সেটা আমরা এই ধরনের যে ওই নন্দলালের কাজে আমরা দেখতে পাচ্ছি। এবং অবনীন্দ্রনাথ ঠাকুরেরও শেষের দিকের যে কাজ কৃষ্ণলীলা সিরিজ, সেখানেও আমরা দেখতে পাই, হ্যাঁ সেখানে ওই মানে, এবং আমরা আরেকটা যেমন ওই যে দেখি মানে আমাদের যে সরা পেন্টিং যারা করছে, ওরাও আরেক ধরনের ওই যে ব্রাশকে খুব দ্রুত ব্যবহার করে, খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করে। এই যে মানে ক্যালিগ্রাফিক যে লাইনস আমরা বলি, ক্যালিগ্রাফিক স্ট্রোক, সেই জিনিসগুলো, সেগুলোর প্রভাব, এবং এগুলোর মধ্যে একটা ভীষণ কি বলবো, কোথাও না কোথাও ভারতীয় যে মাটির গন্ধ, সেটা রয়ে গেছে। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি একজন অন্য
আর্টিস্টের কথা বলবো। এনার নাম অমৃতা শেরগিল। ইনি ইন্দো হাঙ্গেরিয়ান একজন পেন্টার, মানে ওনার বাবা একজন শিখ ছিলেন আর মা হচ্ছে হাঙ্গেরির ছিলেন। মাত্র 28 বছর বেঁচে ছিলেন, 1913 থেকে 41, মাত্র 28 বছর বেঁচেছেন। এবং এই 28 বছরের মধ্যে ওনার যা কিছু কাজকর্ম, হ্যাঁ, এবং একটা মজার জিনিস হচ্ছে যে উনি ওর যে আর্ট এডুকেশনটা সেটা একদম প্যারিসেই হয়েছে। দেখুন এই যে এই ধরনের কাজ করেছে, হ্যাঁ, যে আমরা ইউরোপিয়ান যে একাডেমিক ওয়ার্ক, হ্যাঁ, যে রিয়েলিজম, যে আলো ছায়া, যে ধরনের কালার টোন, সে সমস্ত ব্যাপারগুলো সব রয়েছে আর কি। এই জায়গা থেকে উনি শুরু করেছেন, কিন্তু পরবর্তীকালে তার মনে হয়েছে যখন ভারতবর্ষে ফিরে এসেছেন তখন তিনি মনে করেছেন, মানে ওই একাডেমিক জায়গা থেকে আস্তে আস্তে শিফট করতে শুরু করেছেন, মানে ইউরোপিয়ান একাডেমিক জায়গা থেকে শিফট করতে শুরু করেছেন। এবং তার কাছে অজন্তার যে ছবি দেখার সুযোগ হয়েছে, মিনিয়েচার ছবি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এবং তার সঙ্গে আরেকটা স্ট্রং ইনফ্লুয়েন্স ছিল, আমি সেটা একটু এখানে বলে দিই। যেহেতু উনি মানে প্যারিসে মানে তার শিল্প শিক্ষাটা হয়েছে এবং সেখানে 19th সেঞ্চুরির শেষ দিকে একজন মানে 19th সেঞ্চুরির শেষ দিকেই তিনি মারা গেছেন আর কি। সেটা তার নাম হচ্ছে পল গগা, পোস্ট ইমপ্রেশনিস্ট পেইন্টার বলা হয়। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ওই এইটুকু বলি যে পল গগা হচ্ছে ওই, তিনি তো প্যারিসের মানুষ, কিন্তু তিনি ওই মানে প্যারিসের যে শহুরে জীবন, এই সমস্ত সভ্যতা, এগুলো থেকে একটু অন্য জায়গায় গিয়ে তাহিতি দ্বীপপুঞ্জে গিয়ে থেকেছে, হ্যাঁ, দীর্ঘদিন, এবং সেখানে কাজ করেছেন। ওই গগার এই যে তাহিতি সিরিজের কাজগুলো এখানে দেখুন, এই যে মানুষগুলোকে কিভাবে তাদের কালচার, তাদের, হ্যাঁ, এগুলোকে কিভাবে করেছেন আমি দেখাচ্ছি একটু কাজগুলো। বা এই কাজটা দেখুন, বা আমি আগে ওনার কাজটা দেখিয়ে নিচ্ছি, গঙ্গার কাজটা, পল গঙ্গার কাজটা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি অমৃতা শেরগিলের কাজে যাচ্ছি। বা এই কাজটা, হ্যাঁ, এগুলো বিখ্যাত কাজ। তাহিতি সময়, তাহিতি যখন ছিলেন সেই সময়কার তাহিতি দ্বীপে তাহিতিয়ান মানুষজনকে নিয়ে কাজ। এই কাজগুলোর মধ্যে একটা মজার জিনিস আছে এখানে, আমি জানি না আপনারা ফিল করছেন কিনা, এখানে কিন্তু একটা আউটসাইডারের ভিউ আছে। মানে উনি গেছেন এবং অদ্ভুত একটা অন্য সমাজকে দেখছেন, হ্যাঁ, সেখানকার যে মানুষজন তাদেরকে দেখছেন, তাদের যে কালচার, সেগুলো তার কাছে অচেনা, অপরিচিত, এবং সেটার মধ্যে কোথাও একটা তিনি ইন্টারেস্ট পাচ্ছেন। এই জায়গাটা কোথাও না কোথাও অমৃতা শেরগিলকেও ইন্সপায়ার করেছিল, যে ওই প্যারিস থেকে ওই মানে একটা সভ্যতার আলো থেকে একটু দূরে গিয়ে, অন্য জায়গায় গিয়ে, অন্য একটা স্পেসে গিয়ে সেটাকে এক্সপ্লোর করা। কিন্তু পাশাপাশি আরো কিছু জিনিসও ছিল, মানে গগার ইনফ্লুয়েন্সটা অবশ্যই কোথাও না কোথাও অমৃতা শেরগিলের কাজের মধ্যে ছিল, কিন্তু তার থেকেও আরো অন্য কিছুও ছিল। কেননা তিনি নিজে, তার একটা ভারতীয় রূপ ছিল এবং ভারতে তিনি অনেকটা সময় কাটিয়েওছেন তার ছেলেবেলা, এবং মানে মাঝে মাঝে ভারতে থেকেছেন, মাঝে মাঝে প্যারিসে থেকেছেন, কিন্তু এখানে একটা তার শিকড় রয়েছে। এবং তার কাছে কি বলবো, তার কাছে একটা দেখার অনুপ্রেরণার জিনিস ছিল মিনিয়েচার ছবি, অজন্তার ছবি। এইবার তিনি বলছেন যে মানে ভারতবর্ষকে ঠিকঠাক চেনা যায় হচ্ছে তার এই, বিশেষ করে তার যে গ্রামীণ যে মানুষগুলো, যে মানুষগুলো দরিদ্র, যে মানুষগুলো দুঃখী, এর মধ্যে দিয়ে বোঝা যায়। এখন এটাকে আপনি বলতে পারেন যে এটা এক ধরনের বিলাসিতা, বা কি বলবো, একটা ওই বিদেশিদের দেখা বলতে পারেন, কিন্তু আবার কথাটা পুরোপুরি উড়িয়েও দেওয়া যায়। আমরা এখানে আসছি অমৃতা শেরগিলের এই কাজটা, এটা খুব বিখ্যাত কাজ। এটা হচ্ছে, এটাকে বলে ব্রাইডস টয়লেট।
ঠিক আছে, মানে একজন কনে বউ বিয়ের আগে তার এই যে প্রসাধন, এখানে গঙ্গার সঙ্গে আমি জানি না আপনারা কিভাবে ভাবছেন, আমার কাছে মনে হয় এটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। এখানে যে মানুষগুলোকে আমরা দেখছি, এই মানুষগুলো কিন্তু ভীষণ চেনা আমাদের, তাদের যে ওঠা বসা, তাদের যে তাকানোর ভঙ্গি, তাদের যে বসার ভঙ্গি, মানে এগুলো খুব চেনা। এটা কোথাও একটা ইনসাইডারের জায়গাও কিন্তু রয়েছে। বা আমরা আরেকটা ওর বিখ্যাত কাজ দেখি, এটাও খুব পরিচিত একটা কাজ, এই কাজটা, এটাকে ব্রহ্মচারীজ বলা হয়। আমি ব্যাখ্যা করছি না, শুধু এইটুকু বলছি যে আপনারা এই মানুষগুলোর দৃষ্টি, তাদের বসার ভঙ্গি, তাদের যে এই যে একসাথে বসে এই গল্প করা, এগুলো খুব জীবন্ত লাগে। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস আছে যে বুঝতেই পাচ্ছেন যে অমিত সেনগুলের আগের যে কাজ দেখেছিলাম আমরা, যেমন প্যারিস রাখতে, সেখান থেকে কিন্তু উনি একটা শিফটিং হয়েছে। হ্যাঁ, সেখানে কালার অনেক বেশি, মানে অত বেশি একটা ওই বাস্তবসম্মত ওই জায়গা থেকে সরে আসছেন। এখানে কালার হারমোনি, কালার কম্পোজিশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফর্ম, যে ফিগারেটিভ ফর্ম খানিকটা স্টাইলাইজড হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন, মানে যেটা খুব রিয়েলিস্টিক নয়, একটু রিদমিক, একটু ছন্দ, মানে এই ছন্দের সঙ্গে আপনারা যদি কারোর মনে থাকে অজন্তার কাজের, অজন্তায় যে ফর্মগুলো আমরা দেখি, তাদের যে ছন্দ, এই ছন্দগুলোকে আমরা কোথাও না কোথাও সম্পর্কিত করতে পারি। আবার দেখুন এই যে এখানে এই কাজটা, এই যে গ্রামের মহিলারা বসে এই যে গল্প করছে, সঙ্গে বাচ্চা রয়েছে। হ্যাঁ, মানে আমাদের যে ভারতবর্ষের যে গ্রামীণ জীবন, হ্যাঁ, এবং এখানে আবার আমরা দেখছি যে এখানে ওই পুরাণ ইতিহাস এগুলোর থেকে, পুরাণ ইতিহাস এগুলোর থেকে যে মানুষ, বাস্তবের মানুষ, যে মানুষ আমার চোখের সামনে রয়েছে, যে মানুষকে প্রতিদিন দেখছি, সেখানে ফোকাসটা রয়েছে। এবং স্টাইলের জায়গা থেকেও আমরা যদি দেখি যে সেখানে কিন্তু ওই ইউরোপীয় স্টাইল, ইউরোপীয় একাডেমিক জায়গাটা খুব বেশি প্রমিনেন্ট নয়, কারণ ওটা আছে, ওটার সঙ্গে, মানে যেহেতু অয়েলে কাজ করছেন, এগুলো অয়েল পেন্টিং সবগুলো, হ্যাঁ, অয়েলে কাজ করছেন, কিন্তু তারপরেও আমরা দেখি অয়েলে কাজ করার পরেও ও কাজের মধ্যে যে ধরনের মানে ইয়ে তৈরি হচ্ছে, কি বলবো, মেজাজ তৈরি হচ্ছে, সেটা কিন্তু যে ওনার আগের কাজ দেখলেই বোঝা যায়। সেটা কিন্তু ঠিক ওই ইউরোপীয় যে অয়েল পেন্টিং এর যে মেজাজ, তার থেকে আলাদা। এই যে এখানে দেখুন, এটা দেখলাম, আবার একটু আমরা দেখিনি, দেখুন এই যে কাজের যে মেজাজ, হ্যাঁ, এইটার থেকে ওটা অনেকটাই আলাদা। ফর্ম অনেক বেশি সিম্পলিফাইড, কিন্তু অনেক বেশি কি বলবো, একদিক থেকে দেখতে গেলে খুব পেনিট্রেটিভ আর কি। হ্যাঁ, বা এই যে এই কাজটা, যেটার নাম হচ্ছে হলদি গ্রাইন্ডার, ঠিক আছে, হলুদ গুঁড়ো করছে, ঠিক আছে, এখানে এই যে দুজন মহিলা রয়েছে, এটা খুব ভালো ইমেজ আমি পাইনি আর কি। হ্যাঁ, সব ইমেজগুলো একটু ঝাপসা ঝাপসা। একটা বাচ্চা মেয়ে রয়েছে, কতগুলো গাছ আছে, গাছের ফাঁক দিয়ে আমরা দেখছি তাদেরকে, খুব মানে ইন্টারেস্টিং কম্পোজিশন। হ্যাঁ, এবং এই যে এখানে এই যে ফ্লোরটাতে, মানে মাটি যেখানটা, সেখানটা একটা অদ্ভুত লালের ব্যবহার করেছে। এটাও আমরা এই ধরনের কালারের ব্যবহার আমরা অন্য জায়গাতেও দেখি, মানে গঙ্গার কাজেও আছে কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কাজ আমি দেখাই, মানে দেখি অমিত সেন, আর বেশ কয়েকটা কাজ আছে। আচ্ছা, এই যে এই কাজটা, থ্রি সিস্টার্স। এবার একটু মনে করুন গঙ্গার সেই মহিলাদের কথা, গঙ্গা যে মহিলাদেরকে দেখাচ্ছেন আর অমিত সেন যাদেরকে দেখাচ্ছেন, দুটোর মধ্যে কোথাও না কোথাও একটা সূক্ষ্ম তফাৎ আছে। হ্যাঁ, কোথাও না কোথাও অমিত সেনকে অনেক বেশি ইনসাইডার লাগে আর কি। হ্যাঁ, যে উনি এই সমাজের কোথাও একটা অংশ, আবার কোথাও একটা আলাদাও বটে, কেননা দেখলে অনেকটাই মনে হয় যেন ওই স্টুডিওতে বসে আমরা যেরকম ফটো তুলি, সেরকম একটা ব্যাপার রয়েছে। তারপরেও তাদের যে এক্সপ্রেশন, তাদের যে পোশাক, এক্সপ্রেশন, সমস্ত কিছু, বডি ল্যাঙ্গুয়েজ,
সেগুলো কিন্তু খুব গভীর একটা জায়গা থেকে না দেখলে ওইভাবে ফিলিংসটা তৈরি করা যায় না। একজন আর্টিস্ট যখন এই ফিলিংসটা তৈরি করছেন দর্শকের মধ্যে, সেটা কিন্তু খুব সহজে হয় না। সেটার জন্য একটা মানে খুব গভীর দেখা দরকার হয়। বা এই যে উট নিয়ে এই যে কাজগুলো আস্তে আস্তে আমরা দেখবো, এই যে পরের দিকে যত যাচ্ছি অমিতাভ শেরগিলের কাজে, পরের দিকে আমরা দেখি যে ওর কাজগুলোর মধ্যে অজন্তার তুলনায় মিনিয়েচারের প্রভাবটা বেশি স্পষ্ট হচ্ছে। যেমন এই কাজটা দেখলে আরো বোঝা যাবে, এই কাজটা দেখলে আরো বোঝা যাবে যে যে ধরনের আর্কিটেকচার, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট স্টোরি টেলার, ঠিক আছে। কাজটা এই যে একজন এই যে বয়স্ক মানুষ বাচ্চাদের গল্প বলছেন, পাশে একজন মহিলা কিছু ঘরের কাজ করছেন, হয়তো ওই কিছু গুঁড়ো করছেন বা কিছু আর্কিটেকচার আছে ভীষণ মিনিয়েচারে। আমি মিনিয়েচারের ছবি আপনাদের দেখালাম কিছু, আমি জানি না মনে আছে কিনা, একটু একটু মনে করার চেষ্টা করে দেখুন, দেখবেন মিনিয়েচারের ছাপ খুব স্পষ্ট। সেই তুলনায় বরঞ্চ প্রথম দিকে আমরা যে কাজগুলো দেখছিলাম সেই কাজগুলোর মধ্যে মিনিয়েচারের তুলনায় এই যে এই কাজগুলোতে মিনিয়েচারের তুলনায় অজন্তার ছাপটা বেশি। মানে ওই 28 বছরই মাত্র বেঁচেছেন এবং মোটামুটি 1930 থেকে 41, মোটামুটি 11 বছর ওর অ্যাক্টিভিটির টাইম আর কি। এই অ্যাক্টিভিটির টাইমের মধ্যে এই 11 বছরের মধ্যে নানা রকম বিবর্তন হয়েছে। হ্যাঁ, একজন আর্টিস্টের আর কি যেরকম হয়ে থাকে নানা রকম ভাবে হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা আসছি আমাদের খুব পরিচিত নাম যামিনী রায়, এবং যামিনী রায়ের ছবি এ ধরনের ইমেজগুলো খুব পরিচিত আমাদের কাছে, কেননা এগুলো আমরা বিভিন্ন জায়গায় ডেকোরেটিভ পারপাসে ব্যবহার হতে দেখি। তো যামিনী রায় বাঁকুড়ার মানুষ, তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলেন এবং তার প্রথম দিকের কাজগুলো এরকম ছিল, এই ধরনের। এইগুলোকে আমরা দেখি, আমি অন্য কাজ দেখালে আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন ছোট ছোট ব্রাশের স্ট্রোক রয়েছে, ছোট ছোট আলাদা আলাদা স্ট্রোক গুলো আলাদা আলাদা মেলানো নয়। বা ধরুন এই কাজটা যদি দেখি, এই যে ঠিক আছে দেখা যাচ্ছে ছোট 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 স্ট্রোকস রয়েছে, ছোট ছোট স্ট্রোকস গুলো আলাদা আলাদা কালার গুলো মানে মেশানো হয়নি খুব একটা। এই ধরনের কাজটা, এটাকে আমরা অনেক সময় ইমপ্রেশনিস্ট স্টাইল বলি। কেন বলি এটা দেখে নিন, দেখলে বোঝা যাবে। ইমপ্রেশনিস্ট, ফরাসি ইমপ্রেশনিস্ট আর্টিস্টদের মধ্যে সবচেয়ে মানে অন্যতম সবচেয়ে নাম করা আর কি যে ক্লদ মোনের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এই ধরনের ল্যান্ডস্কেপ এবং এই যে ব্রাস্ট্রোক গুলো আলাদা 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 এরকম ধরনের এই ধরনের ব্যাপারগুলো, এগুলো ইমপ্রেশনিস্ট ছবির একটা বৈশিষ্ট্য। এবং যামিনী রায়ের ওই সময়টাকে যামিনী রায়ের ইমপ্রেশনিস্ট পর্যায়ে বলাও হয়। হ্যাঁ, মানে এটা এরকম নয় যে আমি বলছি, তা না, এটা বলাই হয়। তারপরে যামিনী রায় একজন পোর্ট্রেট পেন্টারও ছিলেন, ওই সময় পোর্ট্রেট পেন্টিং করেছেন। আমাদের রবীন্দ্রনাথের পোর্ট্রেট একটা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে যামিনী রায় বুঝতে পারেন, বিশেষ করে কালীঘাট পটের একটা প্রভাব ওনার উপর পড়ে, এবং নিজে যেহেতু বাঁকুড়ার মানুষ, হ্যাঁ, বাঁকুড়ার লোকশিল্প তার চোখের সামনে জীবন্ত, সাঁওতাল রমণীরা তার চোখের সামনে জীবন্ত, সেখানে আস্তে আস্তে হ্যাঁ একটা শিফটিং শুরু হয়। এই যে এখানে এই কাজের আবার আমরা একটু মনে করে দেখতে পারি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে কাজগুলো, তাদের যে ওই যে ধরনের ড্রয়িং, যে ধরনের কালার, যে ধরনের ব্যাকগ্রাউন্ড, একটা ঝাপসা একটা অদ্ভুত কুয়াশার মতন যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলো আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। সাঁওতাল রমণী এবং শিশু, আচ্ছা, মানে এটা মেজর শিফট হচ্ছে আস্তে আস্তে। কিন্তু সেখান থেকে যামিনী রায় সেখানে থেমে থাকছেন না, চলে যাচ্ছেন আরো অন্যদিকে, এরকম জায়গায় চলে যাচ্ছেন যেখানে ওই কালীঘাট পট পেন্টিং এর যে ধরনের লাইন, যে ধরনের ড্রয়িং, কম্পোজিশন, সেগুলোর প্রভাব পড়ছে খুব মোটা পরিষ্কার যে
আউটলাইন মানে কন্টুর আর কি, কন্টুর বলি আমরা, যাই হোক আউটলাইন বললে বুঝতে সুবিধা, আউটলাইন সেই ধরনের সেগুলো রয়েছে। হ্যাঁ, এবং ছবির মধ্যে একটা ডেকোরেটিভ ভাব তোমরা দেখতে পাবে একদম। এবং শুধু তাই না, জামিনীরা এই ছবিগুলোর মধ্যে ভীষণভাবে এটা লোকশিল্পের প্রভাব পড়েছে। আমরা দেখি প্যারালাল গুলো দেখি, যেমন ধরুন এই কাজটা, একটা বিড়াল, তার মুখে একটা চিংড়ি, ঠিক আছে, এরকমই আরেকটা কাজ হচ্ছে এইটা, এখানেও আমরা দেখছি দুটো বিড়াল একটা চিংড়ি ধরে রয়েছে, ঠিক আছে। এবং এই কাজগুলোর মধ্যে যামিনী রায় মানে এমন একটা দিকে নজরটা এবার ফেরাচ্ছেন যেটা কিন্তু আগে এতটা এইভাবে কেউ ভাবেনি। সেটা হচ্ছে যে লোকশিল্প, যেটা একটা জীবিত ধারা। এই ধরুন মুঘল আর্ট বলুন বা অজন্তা বলুন, এগুলো বহু যুগে আগে হয়ে গেছে এবং সেগুলো আর সেই ধারাগুলোর আর কোনো ছবিগুলো রয়েছে, কিন্তু সেই ধারাটা জীবিত ধারা না, মানে কেউ কাজ করছে না, কিন্তু লোকশিল্পের ধারাটা জীবন। সেটা জামিনী রায়ের কাছে মনে হয়েছে এটা খুব স্ট্রং একটা জায়গা, যেটা ওই শিকড়ের খোঁজ দেয়। এবং এখানে দেখুন, এটা কালীঘাট পটের একটা বিখ্যাত কাজ, চিংড়ি মুখে বেড়াল। এবার দেখুন প্যারালালটা লক্ষ্য করুন। আমি যে প্যারালাল কথাটা বলছি, মানে বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই যে কিভাবে প্যারালাল গুলো আসছে। হ্যাঁ, এবং একটা নয়, এরকম প্রচুর কাজ আছে। আর জামিনী রায়ও তাই করতেন, ওই একই ছবি বারবার বারবার আঁকতেন। হ্যাঁ, একই জিনিস নিয়ে বারবার আঁকতেন। আচ্ছা, তারপরে ধরুন এই যে আমরা এই যে সাঁওতাল মহিলাকে দেখলাম একটু আগে, এর পাশে একে একটু দেখুন, এই যে কালীঘাট পটের যে বিবি, পটের বিবি, ঠিক আছে, এই অবশ্যই শহুরে, এর ব্যাপারগুলো আলাদা, কিন্তু এই ড্রয়িং, কম্পোজিশন, হ্যাঁ, সমস্ত গুলোর জায়গা থেকে যদি আমরা দেখি, এই ওই কাজটাকে যদি আরেকবার দেখি, এই যে বুঝে কোথাও একটা মানে মিল আছে, কোথাও একটা সম্পর্ক রয়েছে, দুটো একেবারে আনরিলেটেড নয়, কোথাও একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এটা সাঁওতাল মহিলা, ওটা শহুরে মহিলা, ঠিক আছে। তারপরে ধরুন এই যে, ঠিক আছে, বৈষ্ণবী। এবং এখানে কি হচ্ছে, ওই যে পটশিল্পের যে ধারাটা, যেটা লোকশিল্প, হ্যাঁ, সেটা খুব স্ট্রংলি অ্যাডপ্ট করছেন, গ্রহণ করছেন, কিন্তু সেটাকে তিনি তো একজন কি বলবো ওয়েল ট্রেন্ড আর্টিস্ট, তিনি তার মতন করে নিচ্ছেন, তার মতন করে একটা জ্যামিতিক জায়গাতে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, জ্যামিতিক জায়গা, কিন্তু এখানেও একটা ব্যাপার আছে। যামিনী রায়ের মতন শিল্পী তিনি একটা জায়গায় হয়তো বুঝেছেন যে এই জিনিসগুলো শেষ পর্যন্ত খুব একটা ডেকোরেটিভ জায়গায় চলে যাচ্ছে। এইবার বা এই কাজটা দেখলে বোঝা যায়, খুব সাজানো গোছানো, খুব মানে একটা জায়গায় ছবির থেকে হয়তো বেশি ডেকোরেশনের জায়গায় চলে যায়। আমি জানি না, মানে আমি বলছি না এইভাবে, হ্যাঁ, এত বড় শিল্পী, তাকে নিয়ে এরকম বলার ক্ষমতা আমার নেই, বলতে পারবো না, কিন্তু হয়তো কোনো জায়গাতে একটু বেশি ডেকোরেটিভ লাগে। সেখানে আমরা দেখি যে জামিনী রায় সেখান থেকে কিভাবে সরে আসছেন। এই যেমন ধরুন এইখানে, এই একটা সময় 1940s সম্ভবত উনি জিসাসের জীবন নিয়ে অনেক কিছু কাজ করেন। এবার এখানে যে সারফেসটায় কাজ করছেন, সেই সারফেসটা হচ্ছে ওই বোনা আর কি, মানে ওই আমাদের যে মাদুর যেরকম, মানে পাটি যেরকম বোনা হয় ওর উপরে। এবার এখানে দেখুন লাইনগুলো কিভাবে ভেঙে যাচ্ছে, লাইনগুলো রংগুলো ভেঙে যাচ্ছে। এবং ওই যে ডেকোরেটিভ যে জায়গাটা, সেটা কোথাও না কোথাও কমে আসছে, এটা দেখলে বোঝা যায়।
এইবার আমরা ওই যখন জিসাসের জীবন নিয়ে কাজ করছেন, আমরা এই কাজটা একটু দেখি। এই মেরি অ্যান্ড জিসাস, আপনাদের মনে আছে হয়তো যে প্রথম দিকে একটা মেরি অ্যান্ড জিসাস দেখিয়েছিলাম। তো তার পাশাপাশি এটা দেখুন, এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। এটা আমরা রবি বর্মার কাজে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে একটা ভারতীয় বিষয়, সেটা একটা সম্পূর্ণ বিদেশি অ্যাস্থেটিক থেকে বিদেশি একটা স্টাইল, তাদের মাধ্যম, তার পুরো সেট আপটা। হ্যাঁ, রবি বর্মার ছবি অনেক সময় এরকম মনে হয় যেন অনেকটা নাটকের যেরকম আমরা স্টেজ করি না, স্টেজ ডিজাইন করে অনেকটা স্টেজের মতো। তো যাই হোক, সেই যে ব্যাপারটা, সেখানে কি হচ্ছে, একটা ভারতীয় বিষয় একটা ইউরোপীয় মাধ্যমের মধ্যে দিয়ে বা ইউরোপীয় অ্যাস্থেটিকের মধ্যে দিয়ে, নন্দনতত্ত্বের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। আর এটা আবার ঠিক উল্টো, একটা বিদেশি বিষয় খুব ইন্টারেস্টিংলি একটা ইন্টারেস্টিং শিফট হচ্ছে, যে একটা বিদেশি বিষয় সেটা একটা ভীষণ ভারতীয় একটা স্টাইলের মধ্যে দিয়ে, মাধ্যমের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এরকম আরো কাজ আছে। আমি একবার একটু চট করে ওই ম্যাডোনা অ্যান্ড চাইল্ডটা দেখিয়ে দিই। এই যে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, ঠিক আছে? এবার এই বিষয় নিয়ে আরো কাজ করছেন, যেমন এরকমও করেছেন এই যে এই জিসাসের জীবন নিয়ে, ঠিক আছে? এই যে দেখছেন, এই যে এখানে এই মাঝখানে মেরি মা, তার কোলে জিসাস, এবং এই যে এগুলো হচ্ছে ওই পাখা লাগানো, পিঠে টানা, এরা হচ্ছে ওই দেবদূত, এঞ্জেল। এখন এই বিষয় নিয়ে স্বাভাবিকভাবে প্রচুর ইউরোপীয় ছবি আছে, কিন্তু এটা অদ্ভুত জিনিস হচ্ছে কি, এটা ইউরোপীয় মানে একেবারে 100% ইউরোপীয় একটা বিষয়। সেটা যেভাবে এখানে জিনিসগুলো আসছে, আমরা ওই আমাদের যে পটচিত্র আর কি, পটচিত্রে যে ধরনের মানে ইমেজ আমরা দেখি, তার সঙ্গে খুব ক্লোজ, মানে একদম তার মতন নয়, কিন্তু কোথাও না কোথাও তার সঙ্গে খুব প্যারালাল, বোঝা যায়, খুব মানে কাছাকাছি আর কি। মানে অর্থাৎ ওই বিদেশি বিষয়টা হয়ে যাচ্ছে কি একটা ভারতীয় মানে চেহারার মধ্যে দিয়ে, একটা ভারতীয় মাধ্যম, একটা ভারতীয় আর কি বলবো স্টাইল, সেগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তো এইটা আমরা যামিনী রায়ের কাজে দেখি, এবং যামিনী রায় খুব মানে যে জায়গাটা তৈরি করেন, যে ভাবনাটা তৈরি করেন, যে জায়গাটাতে ফোকাস করেন, সেটা হচ্ছে যে লোকশিল্প। যে লোকশিল্পটা ভারতীয় শিল্পের একটা খুব আর কি, মানে কি বলবো, আমার একটা জিনিস যেটা সবসময় রয়েছে, বহু যুগ ধরে রয়েছে, মানে বিভিন্ন যুগ পার হয়ে এসে বেঁচে রয়েছে তার মতো সেই জায়গা, লিভিং ট্র্যাডিশন। এই লিভিং ট্র্যাডিশনটার দিকে চোখটা ঘুরিয়ে দেন যামিনী রায়, এবং যেটা নতুন করে ভারতীয়ত্বের শিকড় খুঁজতে সাহায্য করে তার এবং তার পরবর্তী জেনারেশনের যে সমস্ত শিল্পীরা আমাদের সময় পর্যন্ত কোথাও না কোথাও আমরাও ওই জায়গা থেকে শিকড় খুঁজি আমাদের মতন করে, এবং আমিও কোনো না কোনো ভাবে ওগুলোর দ্বারা কোনো না কোনো সময় প্রভাবিত হয়েছি, আমি অস্বীকার করব। আচ্ছা, এইবার আমি যা কথা বলবো, ওনাকে আমরা সবাই চিনি বটে, কিন্তু মানে পেইন্টার হিসেবে চিনি, ঠিক আছে? কবি হিসেবে বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব, প্রচুর নাম আছে। তো এই ভদ্রলোক তার শেষ জীবনে, মানে 63 বছর বয়সে গিয়ে তার মনে হলো আমি ছবি আঁকব, এবং এই মনে হওয়াটা পিছনে অনেক কিছু জায়গা ছিল। মানে এটা ওইরকম বুড়ো বয়সে ভীমরতি ধরে বলি আমরা, সেরকম ব্যাপারটা নয় আর কি। ব্যাপারটা হচ্ছে যে প্রথমত সেই সময়কার বাংলা এবং ভারতের যারা সবচেয়ে খ্যাতনামা চিত্রকর, তাদের কাজ এবং সেই ব্যক্তিগুলোকে রবীন্দ্রনাথ সামনাসামনি দেখতে পাচ্ছেন। তার ঘরের মধ্যেই একজন রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, আরো একজন রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুরের কথাটা আমি আজকে বললাম না, বললে বিরাট লম্বা হয়ে যাবে আর কি বিষয়টা, ঠিক আছে? তো সেখানে এটা তো একটা রয়েছে। উনি নিজে ছবি আঁকার কোনো ফর্মাল ট্রেনিং ওনার কোনো কালেই ছিল না, কিন্তু এগুলো উনি দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে যে
সারা পৃথিবী ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে, এবং সেখানে যেখানে যেসব জায়গায় গেছেন তাদের আর্ট, তাদের কালচার, সেগুলো মানে বিশেষ করে শিল্প, পেন্টিংস, সেগুলো খুব খুঁটিয়ে দেখেছেন, ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। এই এত দেখা তার ভিতরে জমা হয়েছিল, শেষ পর্যন্ত ওই শেষ জীবনে এসে ওই আপনারা জানেন ওই যে পাণ্ডুলিপির কিছু কাটাকুটি এগুলোর থেকে শুরু হয়। আমি এরকম দেখাচ্ছি যে একটা ইমেজ, এই যে এইরকম ভাবে, ঠিক আছে, এবং এখানে সব অদ্ভুত টাইপের, কিম্ভূত টাইপের, কখনো জীবজন্তু অথবা কিছুই হচ্ছে না, কিছু একটা ফর্ম হিসেবে থেকে যাচ্ছে যে সেটা অন্য কোনো অর্থ হয়তো নেই, সেরকম ধরনের জিনিস হচ্ছে। বা কোথাও আবার কিছু একটা সঙ্গে সম্পর্কিত করা যাচ্ছে, যেমন ধরুন এইখানে যেমন আমরা দেখছি, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা মুখ, একটা মানুষের শরীর, এগুলো দেখতে পাচ্ছি। মানে আস্তে আস্তে একটা ফর্মের প্রতি, ইমেজের প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে, একটা অপ্রতিরোধ আকর্ষণ তৈরি হচ্ছে। এবং একটা জায়গায় বলছেন যে মানে এখন যত দেখছি, মানে শেষ বয়সে এসে, তখন মানে আমার মনে হচ্ছে যে জগৎটা আকারের জয়যাত্রা। আকার মানে আমরা আমাদের ভাষায় ফর্ম বলি আর কি, আকার। চারিদিকে আকার দেখছেন, বিভিন্ন রকম আকার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আকারের জয়যাত্রা। মানে এটা একজন আর্টিস্ট বলতে পারেন তখনই যখন ওই জিনিসগুলো তাকে ওইভাবে ইয়ে করে, মানে তার ভিতরকে অকুপাই করে নেয়, দখল করে নেয় ওই দেখাগুলো। আচ্ছা, যাই হোক, এখন রবীন্দ্রনাথ কিন্তু কখনো ওইভাবে ইন্ডিয়ান আইডেন্টিটি তৈরি করা বা এই ধরনের একটা ভারতীয়ত্বের অন্বেষণ করা, এগুলো উনি ওইগুলোতে উনি বিশ্বাসী ছিলেন না, ঠিক আছে। তো তার কিছু কাজ আমি দেখাই। আমি একটা জিনিস এখানে আপনাদের একটু লক্ষ্য করতে বলবো, এই লাইনগুলো মধ্যে কিরকম একটা এই কি বলবো, একটা ওয়েভি একটা ব্যাপার আছে না, ঢেউয়ের মতন কিরকম ভাবে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে লাইনগুলো। হ্যাঁ, ঢেউ, এটা বোঝা যাচ্ছে কি? এটা নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে লাইনগুলো, মানে এটা যাই হোক, এটা পাখি হতে পারে বা অদ্ভুত কোনো জীবও হতে পারে, বা ও জাস্ট একটা ডিজাইনও হতে পারে, যাই হোক না কেন সেটা আমরা জানি না, সেটা নিয়ে ভাবছি না। কিন্তু এর পাশাপাশি আমরা যদি একটা খুব বিখ্যাত ছবি আপনাদের দেখাই, যেটা আপনারা মোটামুটি দেখেছেন সবাই, এটা এই ছবিটা আমরা সবাই দেখেছি। এবার ওই যে বললাম যে ওয়েভি লাইন্স, যে লাইনগুলো ঢেউয়ের মতন সমস্ত ক্যানভাস জুড়ে ঘুরে বেড়াচ্ছে, এই লাইন কি এখানে দেখা যাচ্ছে? এই ধরনের ফরমেশন, এই ধরনের লাইন সেখানে দেখা যাচ্ছে। এবং এটা আমরা বিশেষ করে জার্মান এক্সপ্রেশনিস্ট শিল্পী যারা, তাদের অনেকের কাজে আমরা এই ধরনের দেখতে পাই জিনিসগুলো। আমি জাস্ট কয়েকটা কাজ দেখাই, হ্যাঁ, যেগুলো যেমন এই ল্যান্ডস্কেপ করেছেন, তারপরে এই যে মানে এই ল্যান্ডস্কেপকে আর যাই হোক ইউরোপিয়ান ল্যান্ডস্কেপ হিসেবে ভাবনা, মানে কল্পনা করা খুব ডিফিকাল্ট আর কি, হয় না আর কি। এটা ভারতীয় ল্যান্ডস্কেপই এরকম ব্যাপার। এই জিনিসগুলো কিভাবে এসছে ওনার মধ্যে, মানে খুব স্বাভাবিক ভাবে এসছে, কোনো জোর করতে হয়নি, স্বাভাবিক ভাবে এসছে। এই যে ফিগারটা, বা এই যে এখানে আমরা যেরকম দেখছি, হ্যাঁ, যেন এটা এই গর্তের মধ্যে কিছু মানুষ। হ্যাঁ, আচ্ছা, তারপরে কয়েকটা কাজ দেখিয়ে নিয়ে আগে একটু অন্য জায়গায় যাচ্ছি।
এই যে আবার যদি আমরা একটু ওইটা মনে করি, ওই ব্রাইটস টয়লেটের কথা মনে করি, এই অমৃত সেগুলে যে কয়েকজন মহিলা বসে গল্প করছেন, দেখুন স্টাইল আলাদা, দক্ষতা আলাদা, কম্পোজিশন আলাদা, তবু কোথাও না কোথাও যে দেখাটা, যে মনের ভিতরে যে যে জায়গাগুলো থেকে একজন আর্টিস্ট একটা ইমেজকে খোঁজেন, একটা ছবিকে খোঁজেন, বানাতে চেষ্টা করেন, যে দেখাগুলো তার ছবিতে বেরোতে চায়, সেই দেখার জায়গাটা কিন্তু মিলে যায় কোথাও না কোথাও। আচ্ছা, আরেকটা কাজ দেখাই, এবং এর সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা প্যারালাল দেখাই। এটা রবীন্দ্রনাথের একটা কাজ, ড্রয়িং, টু ফিগার্স, আমরা দেখছি দুটো মানুষ মুখোমুখি। আমি এর সঙ্গে আমি আরেকটা কাজ দেখাচ্ছি পাশাপাশি, দেখুন এটা পল ক্লি, বিখ্যাত জার্মান এক্সপ্রেশনিস্ট পেইন্টার, তার এই কাজটা, টু মেন মিট, ইচ সাপোজিং দ্য আদার টু বি অফ হায়ার র্যাঙ্ক। দুজন মানুষ তাদের দেখা হয়েছে এবং তারা প্রত্যেকেই ভাবছে আরেকজন ওর থেকে উপরের পদাধিকারী, একজন কেউ, মানে আমার থেকে আরেকটু উপরের লেভেল মানুষ, এরকম ভাবছে। তো এই কাজগুলোর নিশ্চয়ই রবীন্দ্রনাথ এই কাজ দেখে ওটা করেননি, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু ওই যে আমি বলছিলাম যে প্যারালাল, কোথাও না কোথাও এই যে প্যারালালটা তৈরি হচ্ছে। এবং রবীন্দ্রনাথের কাজের মধ্যে যেভাবেই হোক জার্মান এক্সপ্রেশনিস্ট যে শিল্পধারা, তার একটা প্যারালাল অনেক সময় আমরা, আমার মনে হয়েছে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো মোটামুটি এই আর কি আমার যাদেরকে দেখানো ছিল কাজগুলো, সেগুলো দেখালাম। এবং এটা হচ্ছে ওই যে বললাম যে আমরা যে ভারতীয়ত্বকে খুঁজছি, রবীন্দ্রনাথ সচেতন ভাবে ভারতীয়ত্বকে খোঁজার চেষ্টা করেননি কখনো। তিনি একদম মানে একজন শিল্পী হিসেবে, পেইন্টার হিসেবে তার যে দেখা, তার যে অনুভব, সেটাকেই প্রকাশ করার চেষ্টা করেছেন। কিন্তু কোথাও না কোথাও সে ছবিগুলো ভীষণভাবে আমাদের যে কি বলবো, আমাদের যে সমাজ, আমাদের যে মাটি জমি, তার যে মাটির গন্ধ, সে কোথাও না কোথাও সেটার একটা ছোঁয়া রয়েছে বলে আমার মনে হয় আর কি। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যেভাবে বললাম তাতে এরকম মনে হতে পারে যে হ্যাঁ, এই একজনের শেষ হয়েছে, তারপর আরেকজনের শুরু হয়েছে, তারপর আরেকজন শুরু করেছেন, এরকম ঠিক ব্যাপার নয়। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা আমি একটু করলাম, নিজে বানালাম, আপনারা দেখুন যদি ভালো লাগে। হ্যাঁ, এই যে এইটা একটা চার্টের মতন, আমরা এই যে দেখছি, এই যে একটা হচ্ছে উপরের যে হালকা লাইনটা, সেটা হচ্ছে যে লাইফ স্প্যান, কোন সময় থেকে কোন সময়, যেমন রবি বর্মা 1948 থেকে, সরি এটা 1800 হবে, আমি ভুল লিখেছি, 1848 থেকে 1906। এবার ওই যে লালটা, সেটা হচ্ছে যে কোন সময় অ্যাক্টিভ ছিল। এবার অ্যাক্টিভিটির সময়গুলো দেখুন, দেখবেন অনেকগুলোই কোইনসাইড করছে, মানে একই সময় প্যারালাল এরা কাজ করছেন। কিন্তু অবনীন্দ্রনাথ যে সময় কাজ করেছেন, নন্দলাল সে সময় অবশ্যই কাজ করছেন, অমৃত সেনগুলো ওর মধ্যে ওই সময়ই কাজ করেছেন, যামিনী রায়ও তাই, রবীন্দ্রনাথ টেগোরও তাই। রবি বর্মা যখন শেষ দিকে, তখন অবনীন্দ্রনাথের সময় শুরু হচ্ছে। মোটামুটি এইরকম আর কি, মানে এগুলো এমন নয় যে একজনের শেষ হয়েছে তারপর আরেকজনের শুরু হয়েছে, এরকম ব্যাপারটা নয়। এটা আমাদের মনে হতে পারে কখনো কখনো, সেটা নয়। তো আচ্ছা, আমার যেটুকু বলার ছিল আমি শেষ করেছি। এবার যদি আমি স্টপ করছি শেয়ারিংটা, যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা ক্লারিফিকেশন থাকে, আমি সেগুলো শুনবো এবং আমার যতটুকু জ্ঞানগম্য আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কিছু প্রশ্ন আছে একটু তাহলে করুন, কারো প্রশ্ন থাকলে। ছেলে মেয়েদের কারো কিছু জানার আছে একটু বলো।
মানে নির্দ্বিধায় প্রশ্ন করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমার একটা প্রশ্ন আছে রমেন্দুদা। হ্যাঁ বলো। বলছি যে ইউরোপীয় চিত্রকলার ভারতীয় চিত্রকলা যে সময় কোম্পানির সময় ঠিক পরবর্তীকালে, মানে যখন অমন ঠাকুররা আঁকছেন আর কি, তখন তাদের রঙের ব্যবহার, মানে সেই সময় ইউরোপে যারা বিখ্যাত আর্টিস্ট তাদের সঙ্গে ভারতীয় আর্টিস্টদের রঙের ব্যবহারের কি পার্থক্য কিছু আছে, না একই ধরনের রং ব্যবহার করছেন তারা? না, এইটা বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ওরা যেহেতু মানে অবনীন্দ্রনাথ একটা সময়ের পর তো ভীষণভাবে ওই জাপানিজ ওয়াশ টেকনিকের দিকে চলে যাচ্ছেন। তো জাপানিজ ওয়াশ টেকনিকে যে ধরনের কালার, যেখানে খুব মেলোড আর কি, হ্যাঁ, মানে একটা আরেকটার সঙ্গে সুন্দরভাবে মিশে, কোথাও রঙগুলো কোনো একটা আরেকটার সঙ্গে সংঘাত তৈরি করছে না, সেটা কিন্তু আমরা সমসাময়িক ইউরোপীয় চিত্রকলায় একেবারেই দেখতে পাই। মানে ওই সময়টা তো ইউরোপীয় মডার্নিজমের একদম হাই টাইম। ওই সময় আমরা যে ছবি দেখি ইউরোপীয় ছবি, সেখানে কালার খুব সংঘাতপূর্ণ একে অন্যের সঙ্গে, সেটা আমরা দেখতে পাই। হ্যাঁ, সেটা কিন্তু অমরেন্দ্রনাথ ঠাকুরের ছবিতে নেই একদম। জামিল রায় যে ধরনের রং ব্যবহার করছেন প্রথম দিকে তো বেশ মানে ভাইব্রেন্ট কালার যাকে বলে যে ছবিগুলো, হ্যাঁ, তারপর তো উনি অনেকটা ফেড ওই যেটা আপনি দেখালেন ইয়েতে। ওইটা একটা ছবি আমি যেটা দেখিয়েছি যেটা ওই ওয়াশ টেকনিকের মতন, কিন্তু তারপরে আবার যখন খুব বেশি ওই লোকশিল্পের থেকে উনি ওনার মতন একটা খুব জিওমেট্রি একটা প্যাটার্ন বানিয়ে নিচ্ছেন, সেখানে কিন্তু কালার গুলো খুব উজ্জ্বল, খুব ব্রাইট, ভীষণ ইয়েগুলো কালার গুলো সেগুলোও আছে, ব্রাইট, বেশ ডাইরেক্ট, হ্যাঁ, পরিষ্কার লাল তো লালই, সবুজ তো সবুজই, নীল তো একেবারে নীল, কোনো মেলানো মেশানো কোনো একটা ব্যাপার নেই, এ ধরনের কাজ করেছে। আচ্ছা, কারো কিছু প্রশ্ন আছে? হিরকদা কিছু বলবে নাকি? খুব ভালো লাগলো, প্রশ্ন কিছু নেই। অনেক ধন্যবাদ। মানে আমি ভাবিনি যে এটা মানে এই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত কিছু বলা যায়, বলতে পারবো আর কি আমার যতটুকু ক্ষমতা। কেশব কিছু বলবি? কেশব, আমি তাহলে একদম শেষে চলে যাব। খুবই আমাদের মানে সমৃদ্ধ করেছে, কারণ এই বিষয়টাতে অত গভীরতা নেই আমাদের, জিনিস ছিল যেগুলো জানলাম। আর স্যারের কাছে আরেকটা যে এই আঁকার ক্ষেত্রে তো চোখের একটা বিশেষ ভূমিকা আছে। তো বিনোদ মুখোপাধ্যায় যখন এই আঁকাকির জগতে আসছেন, তারপর যত বয়স বাড়ছে তারপর অন্ধত্ব তাকে গ্রাস করে নিল। তো এই ভারতীয়ত্বের ধারায় তার কি কোনো স্বকীয়তা বা অবশ্যই, হ্যাঁ, ভীষণভাবেই রয়েছে শান্তিনিকেতন স্কুলের। তো হ্যাঁ, এটা অবশ্যই রয়েছে। এখন ব্যাপার হচ্ছে কি যে বিনোদ বিহারীরা যখন কাজ করছেন তখন ওই 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 যে ন্যাশনালিজমের যে জায়গাটা, ওইটা হয়তো অত স্ট্রং নয় ওই ওয়েবটা, কিন্তু ওরা যে পরিবেশে বড় হচ্ছেন, যে পরিবেশে ছবি আঁকছেন, সেখানে কিন্তু অলরেডি সেটা খুব একটা মাটির মানে সংস্পর্শ সেখানে রয়েছে। বিনোদ বিহারীর যে বীরভূমের ল্যান্ডস্কেপ গুলো, এই ধরনের যে কাজগুলো, সেগুলোর মধ্যে ওই ছোঁয়াটা ভীষণ ভাবে রয়েছে। এবং সেখানে আমরা দেখি যে শান্তিনিকেতন স্কুলে ওই যে চাইনিজ জাপানিজ মানে বিশেষ করে ফার ইস্টার্ন আর্টের একটা স্ট্রং প্রভাব রয়েছে অনেকের কাজে। ওই দিক প্রথম দিকটা যারা রয়েছেন তাদের কাছে ভীষণভাবে রয়েছে। আর বিনোদ বিহারী যখন অন্ধ হয়ে গেছেন, মানে আগেও দেখতেন, আগেও কিন্তু যখন কাজ করেছেন তখন অন্ধ ছিলেন না, কিন্তু মানে খুবই কম দেখতেন আর কি। তো যাই হোক, মানে ওর মানে সেন্সটা এত ভালো ছিল, ভিজুয়াল সেন্সটা, যে ওনাকে যেমন কেউ যারা শুনেছি আর কি, এগুলো আমার শোনা কথা, আমার তো মানে দেখার সুযোগ হয়নি। তো আমি শুনেছি যে ওনার কাছে কেউ এসে যদি কাজ দেখাতো, উনি জিজ্ঞেস করছিলেন যে কোথায় কোন জায়গাটায় কি আছে আমাকে বলো। এই বলার পর মানে ওই বলা দিয়ে উনি এমন ভাবে কল্পনাটা করে নিতেন, এবার সেই অনুযায়ী উনি বলতেন আর কি, মানে অ্যাডভাইস গুলো দিতেন। সেটা মানে অদ্ভুত, মানে কতটা মানুষের চোখে দেখতে না পেলেও চোখের ভিতরে, মনের ভিতরে একটা দেখা আছে, অন্তর্দৃষ্টি, সেই দেখাটা স্ট্রং আছে।
হ্যাঁ, খুব ভালো লাগলো। মানে বিষয়টা খুবই, মানে আমাদের এই যে জায়গা সেখান থেকে তো অনেকটাই আলাদা, সুতরাং আমরা অনেক কিছু অজানা জানলাম, একটা ইতিহাস, সেটা আমরা খুব সমৃদ্ধ হলাম। আশা করি ছাত্রছাত্রীরাও খুব উপকৃত হয়েছে এই সমৃদ্ধ আলোচনা থেকে। কৌশিকদা, তাহলে এবার এটা ধন্যবাদ জ্ঞাপনের ওটা একটু দাও। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটের আজকে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত ও চিত্রকলায় ভারতীয় সমাজ ও দর্শন শীর্ষক যে বক্তৃতামালা আমরা বাংলা বিভাগ ও আইকিউএসির আয়োজনে আমরা আয়োজন করেছি, তার তৃতীয় বক্তৃতায় আমাদের সামনে আজ বক্তব্য রাখলেন অধ্যাপক রমেন্দু কুমার দাস। তিনি ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজের পেইন্টিং বিভাগের বিভাগীয় প্রধান। 2003 সাল থেকে তিনি ত্রিপুরায় গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াচ্ছেন। তার বক্তব্যের আজকে বিষয় ছিল ভারতীয় চিত্রকলায় ভারতীয়ত্বের অন্বেষণ, প্রাক স্বাধীনতা পর্ব। এই পর্বে আমরা বেশ কিছু বিখ্যাত ভারতীয় চিত্রকরের কথা শুনলাম এবং ছবি দেখলাম, যার মধ্যে আমাদের তাদের কয়েকজনের লেখাও আমাদের বাংলা সাহিত্যেও আছে। তাদের কয়েকজন লেখা, যেমন অবন ঠাকুরের লেখা আছে। হ্যাঁ, তো অবন ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ, অমৃতা সেটগিল, রবি বর্মা এবং কোম্পানি স্কুলের উনি যে ছবির দেখালেন এবং তার বিশ্লেষণ করলেন, তাতে আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছি। এবং যে প্যারালাল গুলোর আলোচনা করলেন, যে প্রত্যেকটা একটা মানে এটা আমাদের সাহিত্যেও হয় যে কোনো একজন লেখকের লেখার সঙ্গে অন্য একজন সমসাময়িক লেখকের লেখার যে তুল্যমূল্য আলোচনা, আমরা সেই ছবিগুলোর মধ্যে দিয়েও আমরা সেটা দেখলাম এবং অসাধারণ ভাবে তুলে ধরলেন সেই প্যারালালস গুলো। তার ব্যক্তিগত যে অনুভব তার এই ছবিগুলোকে কেন্দ্র করে, সেগুলোও আমরা সময়ে সময়ে পেলাম। আমাদের কাছে খুব এটা একজন শিল্পীর কাছে, একজন শিল্পীকে আরেকজন শিল্পীর চোখে দেখা, এটা আমাদেরকে খুব সমৃদ্ধ করেছে। আমাদের দেখাটা খুবই সুপারফিশিয়াল, কারণ আমরা ঠিক অতটা তো ভেতরে যে উপলব্ধি করার জায়গায় থাকি না। আমরা উপর থেকে দেখি, কিছুটা রঙের ব্যবহার দেখি, কিছুটা হয়তো বিষয় দেখি, কিন্তু বিষয়ের মধ্যে যে বিষয়ই থাকে এবং বিষয়ের মধ্যে যে অন্তর্গুলো বিশ্লেষণ থাকে, তাকে যেভাবে রমেন্দুদা তুলে ধরলেন, সেটা আমাদের কাছে উপরি পাওনা। আমাদের আজকের ওয়েবিনারের মুখ্য পৃষ্ঠপোষক ছিলেন আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার বসু। সহযোগী পৃষ্ঠপোষক ছিলেন ডক্টর দেবরাজ বিশওয়াল, আইকিউএসি কোঅর্ডিনেটর, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোট। এবং আহ্বায়ক ছিলাম এই অনুষ্ঠানের আমি, কৌশিক দত্ত, এবং যুগ্ম আহ্বায়ক কেশবচন্দ্র সাহা এবং দেবাশিস বিশ্বাস, আমারই বাংলা বিভাগের কেশবচন্দ্র সাহা বিভাগীয় প্রধান এবং দেবাশিস বিশ্বাস সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোট। এবং প্রযুক্তি সহায়তাতে ডক্টর অনিমেষ মন্ডল, জুলজি ডিপার্টমেন্ট, এবং দেবাশিস বিশ্বাস, বাংলা বিভাগের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটের অধ্যাপক। তারা প্রযুক্তিতে সহায়তা করেছেন এবং যার আহ্বানে সাড়া দিয়ে আমরা এই বক্তৃতামালা আয়োজন করেছি। আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি পিনাকি রায়, অধ্যাপক পিনাকি রায়, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই ওয়েবিনার যারা শুনেছেন এত সময় ধরে, ছাত্রছাত্রী এবং আমার কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপক বৃন্দ, আমার সহকর্মী বৃন্দ, প্রত্যেককে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এবং শেষত এবং আমার ছাত্রছাত্রীদের অবশ্যই স্নেহ এবং ভালোবাসা। এবং শেষত আমাদের বক্তা রমেন্দু কুমার দাস, যিনি আমার সাথে আরসি করেছেন এবং তার বক্তৃতা, তার কথাবার্তায় আমি মুগ্ধ হয়েছিলাম যে এত সুন্দর বাংলা উনি বলেন। এবং তার ছবি আমরা এই মুহূর্তে আমরা তার ছবি দেখতে পাইনি। আমরা আশা রাখবো যে আগামী দিনে উনি আমাদের কলেজে আরো বক্তব্য রাখবেন এবং আরো তার ছবি আমরা দেখতে পাবো। আমরা বেশ কিছু এমিনেন্ট চিত্রকর, যারা বিখ্যাত চিত্রকর, ভারতবর্ষের চিত্রকর, তাদের ছবি এবং বেশ কিছু ইউরোপীয় চিত্রকরদের ছবিও আমরা দেখলাম। এবং শুধু দেখলাম না, তন্ময় হয়ে দেখলাম এবং মুগ্ধ হলাম তাদের চিত্রকলা দেখে। এই দেখার সুযোগ আমাদের করে দিয়েছেন যিনি, সেই ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজের পেইন্টিং বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় রমেন্দু দাসকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের কলেজে বক্তব্য রাখার জন্য। রমেন্দু দা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, মানে
তোমাদের হয়তো আমি জানি না কতটা তোমরা এনজয় করেছো। আমি তো ছাদে বসে এনজয় করেছি। দেখো আমি একদম গাছ আছে এখানে, আমি ছাদে বসে আছি, বসে বসে শুনেছি। তো আমার খুব ভালো লাগলো আর কি, মানে এটা বলার সুযোগ পেয়েছি। ঠিকই আছে, মানে এটা নিয়ে আমার নিজস্ব একটু ভাবনা চিন্তা, মানে এগুলো হয় আর কি। আমরা যখন কাজ করেছি কখনো কখনো মনে হয়েছে যে আমাদের ছবি কতটা ভারতীয় হচ্ছে, আমার ছবি কতটা, এই ধরনের প্রশ্নগুলো থাকে আর কি। সেইখান থেকেই খোঁজগুলো একটু একটু হয় আর কি, সেই জায়গা থেকে। এবারের বিষয়টা যাই হোক একটা নির্দিষ্ট বিষয় ছিল, কিন্তু পরের বারে আমি যখন তোমাকে বলবো তোমাকে আসতে হবে এবং তোমার বিষয়, তোমার ছবি নিয়ে বলতে হবে। সেটা হলে তো আরো ভালো হয়, কেননা সেটা তো আমি আরো স্বচ্ছন্দ আমাদের রিকোয়েস্ট রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাকে তো বিশেষ করে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। আচ্ছা কৌশিক, এটা কি কোনো ইউটিউব হবে? ইউটিউবের ব্যাপারটা আমি দেবাশিস দা আছে? হ্যাঁ দেবাশিস দা আছে। দেবাশিস দার শরীরটা খুব খারাপ। আগের বারটা ইউটিউব হয়েছিল, দেবাশিস দার শরীর খুব খারাপ। দেখি আমি আছি। দেবাশিস তুমি কি রেকর্ড করেছো? হ্যাঁ, রেকর্ড আমার প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, দুবার ওই জন্য আমি লগ আউট হয়ে লগ ইন করেছি। আচ্ছা, আমি করছি রেকর্ড। আমি জানি না, এটা আমাকে ট্রায়ালে দেখতে হবে কতটা হচ্ছে। যদি সব রেকর্ডিং হয়ে যায় তাহলে আমি ইউটিউবে দিয়ে দেবো। হ্যাঁ, আর স্যারকে একবার ওই আমাদের লিংকটা কৌশিক দা তাহলে একবার পাঠিয়ে দিও, তাহলে স্যার ওখান থেকে ফিডব্যাক লিংক তো না স্যার ওই হ্যাঁ ইউটিউবে পাঠাই, একটু সময় লাগবে ওটার জন্য, আমি পাঠিয়ে দেবো। আজকে ওটা হয়ে গেলে কৌশিক দা আপনাকে লিংকটা পাঠিয়ে দেবে। আর ফিডব্যাক লিংকটা সকলকে দিয়ে দেওয়া হবে। ইয়েতে কি সব কোথায় দেওয়া হবে? ওটা ইয়েতে তো গ্রুপে, গ্রুপগুলোতে, ছাত্রছাত্রীদের গ্রুপে আমরা দিয়ে দেবো। আচ্ছা, একটু সবাই ফিডব্যাক গুলো দিয়ে দেবেন। যারা উপস্থিত ছিলেন সব গ্রুপেই পাঠিয়ে দেবো ফিডব্যাক গুলো দেওয়ার জন্য। আর দেবাশিস দা কিছু বলবে? তোমার শরীর খুব খারাপ, তবুও আমার আজকে ভীষণ শরীর খারাপ, গলা ব্যথা, আমি কিছু বলতে চাইছি না। খুবই ভালো লাগলো স্যার, আমার নমস্কার জানাই, প্রণাম জানাই আপনাকে। আমি বলতে পেরেছি আপনাদের সামনে, এটাই আমারও একটা বিরাট আনন্দের বিষয়। বিষয়টা যদি আপনাদের কোথাও একটা ইন্টারেস্ট তৈরি হয়, সেটা আমার সার্থকতা, আর কিছু না। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, আমি শুনেছি সবটাই। অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারিনি। না, সেই শরীর ভালো। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। রমনদা আরো ধন্যবাদ তোমাকে, সকলকে ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন এবং সমৃদ্ধ করেছেন, আমাদের এই আলোচনা শুনেছেন মনোযোগ সহকারে। প্রত্যেককে ধন্যবাদ। শুভরাত্রি। তাহলে বিদায় নিলাম।